হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা এলসিএম এইচসিএফ এর যে টপিকটা করেছিলাম, যে চ্যাপ্টারটা করছি, তার হচ্ছে অলরেডি আমরা 4টে ক্লাস কমপ্লিট করেছি। তুমি প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো, 4টে ক্লাস অলরেডি আমরা কমপ্লিট করেছি। এবং এখানে যেভাবে আমরা অঙ্কগুলো করছি, একটা ছোট ছোট টাইপ, একটা ছোট ছোট হচ্ছে কনসেপ্ট আমরা শিখছি, এবং তার উপর বেস করে হচ্ছে আমরা সেখানে কোশ্চেনগুলো করছি, এক একটা টাইপ থেকে 5টা 10টা করে কোশ্চেন। ওকে, আজকের ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। শুধুমাত্র আজকের এলসিএম এইচসিএফ এর হচ্ছে কনসেপ্ট নয়, আজকের আমরা এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট শিখবো, সেটা হচ্ছে ডিভিজিবিলিটি। ঠিক আছে, এবং ডিভিজিবিলিটির উপর বেস করে এলসিএম এইচসিএফ এর আজকের যে কনসেপ্টটা আছে, প্রপার কোনো রুলস ছাড়া যে অঙ্কগুলো আছে সেগুলো একটা রুলস হয়, সূত্র বসিয়ে তুমি অঙ্ক করতে পারো। এলসিএম এইচসিএফ এর বেসিক যে কনসেপ্ট আছে সেগুলো বসিয়ে অঙ্ক করতে পারো। কিন্তু তুমি যদি শুধু ডিভিজিবিলিটি রুলটা মনে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি এই অঙ্কগুলো কোনো রকম এলসিএম এইচসিএফ এর সূত্র দরকার নেই, তুমি ছাড়াও অঙ্ক করতে পারবে। ঠিক আছে স্যার, চলো শুরু করি। শুরু করার আগে বলতে চাই, তুমি যদি নতুন হও আমাদের ক্লাসে, তাহলে এটা টেলিগ্রাম জয়েন করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। অথবা তুমি টেলিগ্রামে গিয়ে সেখানে সার্চ করবে ম্যাথস উইথ মিনময় স্যার বলে, টেলিগ্রাম চ্যানেল জয়েন হবে। সেখানে হচ্ছে মোটামুটি ক্লাসের পিডিএফ বা বিভিন্ন সময় যে বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশনগুলো পাবলিশ হয়, সেগুলো আমরা ওখানে শেয়ার করে থাকি। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাপ। প্লে স্টোরে গিয়ে তুমি সার্চ করবে, এই নামটা সার্চ করবে ম্যাথস উইথ মিনময় স্যার বলে, তো সেখানে হচ্ছে তুমি এই নামে অ্যাপ পেয়ে যাবে। এবং এটা ইন্টারফেস, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। ওকে, এবং আমাদের এই অ্যাপে একটা স্পেশাল আমি হচ্ছে কোর্স লঞ্চ করেছি, ফ্রি অফ কস্ট, ওখানে কোনো টাকা লাগবে না। সেটা হচ্ছে তোমাদের অনেকের ম্যাথে বেসিক কিছু জিনিসে প্রবলেম থাকে, এবং যারা স্পিড বাড়াতে চাও, ধরো কিছু অঙ্ক থাকে বা কিছু ক্যালকুলেশন থাকে যেগুলো তোমাকে হচ্ছে স্পিড বাড়াতে সাহায্য করবে। সেই জন্য এই সিরিজটার নাম দিয়েছি অঙ্কের স্পিড বুস্টার বলে। বিভিন্ন শর্টকাট, যাদের বিশেষ করে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ বা কোনো ছোট ছোট মাল্টিপ্লিকেশনের প্রবলেম হয়, স্কোয়ার রুট কিউব রুট এই ধরনের জিনিসগুলো জানার দরকার হলে তুমি এই সিরিজটা জয়েন করতে পারো। তুমি হচ্ছে আমাদের অ্যাপ স্টোর থেকে, প্লে স্টোর থেকে তুমি এই অ্যাপটা ডাউনলোড করবে, ম্যাথস উইথ মিনময় স্যার নাম সার্চ করবে, পেয়ে যাবে। এই অ্যাপে তুমি ফ্রি কোর্সে চলে যাবে, ফ্রি কোর্সে হচ্ছে তুমি কোর্সটা দেখতে পাবে সেখানে। ওখানে হচ্ছে তুমি পরপর করে, এবং ওই যে তোমাকে এখানে যে টপিকগুলো এখানে করাবো, ওই টপিকের প্র্যাকটিসের জন্য ওখানে পাশে তোমাকে পিডিএফও আমি দিয়ে দেবো উইথ অ্যান্সার কি, তুমি সেগুলো চেক করে নিতে পারবে। ওকে, চলো সময় নষ্ট না করে শুরু করি। একদম প্রথমে দেখো, আমরা এখানে 4টে কোশ্চেন রেখেছি। এই 4টে কোশ্চেনের উপর বেস করেই হচ্ছে আজকের ক্লাস, এবং সেখানে তোমাকে আমি কনসেপ্টগুলো দেখাবো। এটা হচ্ছে 2 নাম্বার কনসেপ্ট। আমি কোশ্চেনগুলো পড়বো, তারপরে তোমাকে বোঝাবো যে এর অ্যাকচুয়াল কনসেপ্টটা বা এর অ্যাকচুয়াল জিনিসটা কি বলতে চেয়েছে। এটা হচ্ছে 3 নাম্বার, এবং এটা হচ্ছে দেখো 4 নাম্বার। প্রথম কোশ্চেনটা ভালো করে পড়ো, কি বলা আছে। প্রথম কোশ্চেন বলা আছে, হোয়েন এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 15, 20 অর 35, ইচ টাইম দ্য রিমাইন্ডার ইজ 8, দেন দ্য স্মলেস্ট নাম্বার ইজ। তুমি এই 4টে কোশ্চেন পড়ার পরে সরাসরি চলে যাব আমাদের বেসিক কনসেপ্টে। এই 4টের বেসিক কনসেপ্ট, সঙ্গে সঙ্গে ডিভিজিবিলিটি, আমরা 1 থেকে 13 পর্যন্ত সংখ্যাগুলো, কোন সংখ্যা এই 1 থেকে 13 পর্যন্ত সংখ্যাগুলো দ্বারা ডিভিজিবল হতে পারে, সেগুলো আমরা চেক করব। ঠিক আছে স্যার, এখানে প্রথম কোশ্চেন বলা হয়েছে কি, আমি তোমাকে জাস্ট ছোট করে জিস্ট বলে দিচ্ছি। এখানে এরকম একটা সংখ্যা আছে, 3টে সংখ্যা। এখানে কি বলা হয়েছে, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কি যাকে এই 3টে সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একটা ভাগশেষ থাকে। এখানে 8 দিয়েছে, কোনো জায়গায় 5 থাকতে পারে, কোনো জায়গায় 10 থাকতে পারে, যে অঙ্ক যেরকম থাকতে পারে। ওকে, আবারও বলছি, এই অঙ্ক করার জন্য অঙ্কের এই বেসিক রুল তোমার না জানলেও হবে। সূত্র তোমাকে আমি বলে দেবো, এক্ষুনি বলে দেবো, তুমি এক লাইনে 15 মিনিটে এই ক্লাস শেষ করে দেওয়া যায়। কিন্তু আমি সবসময় যেটা ফোকাস করে এসেছি, এবং আগামীতে যতদিন অঙ্ক করাবো, বেসিক কনসেপ্টের ক্লাস যতদিন করাবো, কনসেপ্টের বাইরে আমি যাবই না। সেটা কারোর ভালো লাগলে দেখবে, না ভালো লাগলে না দেখবে। ঠিক আছে, পরবর্তীকালে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যখন আমরা ক্লাস করব, তখন দেখতে পাবে যে স্পিড নিয়ে অনেকের প্রবলেম থাকে। আমি শুনেছি যে এ তো স্পিড নেই, এ হচ্ছে স্পিডে অঙ্ক করায় না, এ আস্তে ধীরে সুস্থে করে, আমরা কিভাবে স্পিড বাড়াবো। ভাই একটা কথা পরিষ্কার বলি, যে হাঁটতে শিখে গেছে না, তাকে স্পিড শেখাতে হবে না, সে অটোমেটিক্যালি জোরে দৌড়াতে পারবে। আর যে হামাগুড়ি দিচ্ছে, তার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার হাঁটাটা শেখা। অতএব আমি এখানে আমার নিজের স্পিড দেখাতে আসিনি। আমি আগেও বলেছি, অঙ্ক আমি শেখাতে এসেছি। তাতে যদি তোমার মনে হয়ে থাকে যে স্যার অঙ্ক আমি অনেক জানি, ইগনোর করে যাও, দেখারই দরকার নেই, টাইম ওয়েস্ট কেন করো। ঠিক আছে ভাই, তোমার কেপাবেল অনুযায়ী যদি মনে হয় যে আমি তোমাকে শেখাতে পারছি না, তুমি ডেফিনেটলি যেখানে স্পিড মনে হচ্ছে বেশি, সেখানে স্পিডে স্পিডে দৌড়াও।
ভাই আমি সবসময় এটা ফিল করি, যে জিনিস তুমি জানবে স্পিড তোমার সেটাতে আসবে। আমি জানি না অঙ্ক, অথচ স্পিডে অঙ্ক করে চলে যাব। আমি অঙ্ক করতে আসিনি, আমি অঙ্ক করাতে এসেছি, শেখাতে এসেছি ভাই। ওকে, চলো। এটা বললাম যে এইটুকু অঙ্ক কয়েক সেকেন্ডে উত্তর হয়ে যায়। এখানে অঙ্ক কি বলেছে দেখো, এখানে এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা দিয়ে ভাগ করলে এখানে একটা কি হয় বলো, রিমাইন্ডার পাওয়া যায়। এই সংখ্যাকে ভাগ করলে একটা রিমাইন্ডার পাওয়া যায়, এবং এটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, বা বলা হয়েছে কি মিনিমাম নাম্বার। ওকে ভাই, এখানে বলা হয়েছে একটু আলাদা ধরনের কথা। এখানে বলেছে দেখো তোমাকে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে এখানে তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যা দ্বারা এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করো যাকে এই তিনটে সংখ্যা দ্বারা ভাগ করলে, এটা দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে, এটা দিয়ে ভাগ করলে 14 ভাগশেষ থাকে, এবং এটা দিয়ে ভাগ করলে 23 ভাগশেষ থাকে। বোঝা গেল? তিনটে সংখ্যা দ্বারা এমন একটা ছোট সংখ্যা বের করো যাকে এই তিনটে সংখ্যা দ্বারা ভাগ করলে, প্রথমবার সংখ্যাটা দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ পাওয়া যায়, দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করলে 14 ভাগশেষ পাওয়া যায়, 3 নম্বর সংখ্যা দিয়ে ভাগ করলে স্যার 23 ভাগশেষ পাওয়া যায়। এরকম সব থেকে ছোট সংখ্যা কি হবে? দেখো এখানে কি বলা আছে, সর্বনিম্ন সংখ্যা যাকে পৃথকভাবে এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত অবশিষ্ট থাকে। এটা গেল হচ্ছে দেখো 2 নাম্বার। 3 নম্বরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইডস 25, 73, 97 টু লিভ দ্য সেম রিমাইন্ডার ইন ইচ কেস। দেখো দ্য লার্জেস্ট নাম্বার, আমরা যখন বেসিক কনসেপ্ট তোমাকে শিখিয়েছিলাম, একটা জিনিস শিখিয়েছিলাম মনে করে দেখো, এলসিএম এইচসিএফ এর একদম বেসিক এলসিএমটা কি ছিল স্যার? এলসিএমটা আমাদের ছিল এরকম তিনটে, দুটোর অধিক সংখ্যা, এরকম তিনটে সংখ্যা পাওয়া যাবে যেখানে আমাদের কি হয়েছিল, এলসিএমটা হয়েছিল কি, কথার মধ্যেই আছে লিস্ট, এরকম সব থেকে ছোট সংখ্যা যাকে হচ্ছে এই তিনটে সংখ্যা কি করতে পারে স্যার, ভাগ করতে পারে, এই তিনটে সংখ্যা ভাগ করতে পারে, এটা ছিল আমাদের এলসিএম। সেখানে আমাদের এইচসিএফটা কি ছিল, আমাদের এইচসিএফটা বলার সময় আমরা বলেছিলাম হাইয়েস্ট এরকম কোন সংখ্যা আছে যেটা দিয়ে একে একে এবং একে ভাগ করা যায়। বোঝা গেল? এখানে বলছি হাইয়েস্ট সংখ্যা আর এখানে বলছি লিস্ট সংখ্যা, কিন্তু ডেফিনেটলি এলসিএম সব সময় কি হয়, এইচসিএফটা কি হয়, সব সময় এইচসিএফ এর থেকে এলসিএম কি হয় বলো, বড় হয়। বোঝা গেল? আমরা অলরেডি এগুলো কনসেপ্টে আলোচনা করেছি, ঠিক আছে স্যার? তো এখানে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, সব থেকে বড় সংখ্যা যা 25, 73, 97কে ভাগ করলে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কি পাই স্যার, প্রত্যেকটি ক্ষেত্রে একই ভাগশেষ পাই। এখানে এরকম তিনটে সংখ্যা আছে, এখানে তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যাকে সব থেকে কোন বড় সংখ্যা দ্বারা ভাগ করলে, বড় সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে সেম ভাগশেষ থাকবে, প্রত্যেক ক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে, এবং এটা কি বলা হয়েছে, সব থেকে বড় সংখ্যা। তার মানে এটা হচ্ছে আমাদের ওয়ান টাইপ অফ এইচসিএফ বের করতে হবে। ঠিক আছে, এটা গেল 3 নম্বর। 4 নম্বর ভালো করে দেখো, তার গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস এত এত এবং এত অ্যান্ড লিভস 3, 4 অ্যান্ড 5 অ্যাজ রিমাইন্ডার রেসপেক্টিভলি। সব থেকে বড় সংখ্যাটা বের করো যেটা এই তিনটে সংখ্যাকে কি করে, ভাগ করে, এবং প্রত্যেক ক্ষেত্রে ভাগ করে, প্রত্যেক ক্ষেত্রে প্রথম যখন ভাগ করে একে, কি বলা হয়েছে, যখন ভাগ করে সব থেকে বড় সংখ্যা যখন একে ভাগ করবে 3 ভাগশেষ দেবে, যখন একে ভাগ করবে 4 ভাগশেষ দেবে, যখন একে ভাগ করবে 5 ভাগশেষ দেবে। বলো তিনটে প্রশ্নর পার্থক্য বোঝা গেল ভাই? আমি তোমাকে জিস্টটা একবার বলে দিই, ভালো করে দেখো। 4টে প্রশ্নের তোমাকে আমি জিস্ট একবারে বলছি, ভালো করে দেখে নাও, তারপরে তোমাকে আমি কনসেপ্ট শেখাবো, ঠিক আছে? এদিকে দেখো, আমি এই দিকটাতে দুটো হচ্ছে এলসিএম এর কনসেপ্ট বোঝাচ্ছি তোমাকে, আর ওদিকে আমি তোমাকে দুটো এইচসিএফ এর কনসেপ্ট বোঝাচ্ছি, দুটো হচ্ছে এইচসিএফ এর কনসেপ্ট বোঝাচ্ছি। ওকে, প্রথম প্রশ্নতে তোমাকে বলা হয়েছে এরকম একটা সংখ্যা ভাই বার করো যাকে এই তিনটে সংখ্যা দ্বারা ভাগ করলে, এই তিনটে সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে
একটা ভাগশেষ থাকে, প্রত্যেক ক্ষেত্রে আর একটা ভাগশেষ থাকে। একটা সংখ্যা বার করো যাকে ওই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করলে, আমি বলছি কি প্রত্যেক ক্ষেত্রে, এইখানেই বললাম, এখানেও আর ভাগশেষ থাকবে, এখানেও আর ভাগশেষ থাকবে, এখানেও আর ভাগশেষ থাকবে, প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এটা গেল 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে কি বলা হয়েছে স্যার? দ্বিতীয় নম্বরে বলা হয়েছে এরকম সব থেকে ছোট সংখ্যা বার করো যাকে এই তিনটে সংখ্যা দ্বারা ভাগ করলে, যাকে এই তিনটে সংখ্যা দ্বারা ভাগ করলে, একে এটা দিয়ে ভাগ করলে এ ভাগশেষ পাবো, একে যদি এইটা দিয়ে ভাগ করি বি ভাগশেষ পাবো, এবং একে দিয়ে যদি এটা ভাগ করি সি ভাগশেষ পাবো। এরকম সব থেকে ছোট সংখ্যা কি হবে? এটা গেল দ্বিতীয় নম্বর। 3 নম্বরে তোমাকে কি বলা হয়েছে? 3 নম্বরে কনসেপ্টটা হচ্ছে এরকম যে সব থেকে বড় সংখ্যা, এই সিএম মানে সব থেকে বড় সংখ্যা, এই সব থেকে বড় একটা সংখ্যা যেটা দিয়ে এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, প্রত্যেক ক্ষেত্রে সমান ভাগশেষ পাওয়া যাবে। এখানে যা ভাগশেষ থাকবে, এখানে যা ভাগশেষ থাকবে, এখানেও সেম ভাগশেষ পাওয়া যাবে। ওকে। 4 নম্বরে কি বলা হয়েছে স্যার? 4 নম্বরে বলা হয়েছে সব থেকে বড় একটা সংখ্যা বের করো যেটা এখানে যে তিনটে সংখ্যা আছে তাদেরকে ভাগ করলে, কি হবে? রেসপেক্টিভলি এখানে এ ভাগশেষ পাওয়া যাবে, এখানে বি ভাগশেষ পাওয়া যাবে, এবং এখানে সি ভাগশেষ পাওয়া যাবে। এটার শর্টকাট আছে, তোমাকে বলে দিলে এক্ষুনি অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, ওটা বিশাল বড় ব্যাপার নয়। ঠিক আছে, আগে আমরা প্রথমে শিখব ডিভিজিবিলিটি রুল। 1 থেকে 13 পর্যন্ত ডিভিজিবিলিটি রুলটা শিখে নেব। এটা পরবর্তীকালে যখন আমরা নাম্বার সিস্টেম ক্লাস করব তখন আবার শিখব। একদম 19-23 পর্যন্ত শিখব। একদম 1 থেকে 23 পর্যন্ত কোন কোন সংখ্যা 19 কোন সংখ্যা দ্বারা ডিভিজিবল সবগুলো আমরা ওখানে চেক করব। এখানে আমার কাজে লাগার মতো জিনিস হচ্ছে 13 পর্যন্ত ডিভিজিবিলিটি চেক করা। চলো শুরু করি। প্রথম দেখো, কোন সংখ্যা 1 দ্বারা সমস্ত সংখ্যা ডিভিজিবল হয়? 2 দ্বারা ডিভিজিবল কে হয়? 2 দ্বারা ডিভিজিবল হয় কোন সংখ্যার ইউনিট ডিজিট বা একক স্থানের অঙ্ক। ইউনিট ডিজিট বা একক স্থানের অঙ্ক যদি কি নাম্বার থাকে? ইভেন নাম্বার থাকে, অথবা একটা কি থাকে? একটা থাকে হচ্ছে দেখো 0। এক্সাম্পল কি হয়? এক্সাম্পল ধরো আমি এখানে বললাম যে আমার কাছে তিনটে সংখ্যা আছে 3 5 8 9 2 5 5 1 4 3। এই সংখ্যাটা কি স্যার 2 দ্বারা ডিভিজিবল হবে? আমরা এক নিমেষে দেখে বলতে পারি স্যার এখানটাতে 3 আছে, একক স্থানের অঙ্ক, এটা একটা বিজোড় সংখ্যা, অতএব এই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল, 2 দ্বারা ডিভিজিবল হবে না। ওকে, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে। এখানে ধরো আর একটা সংখ্যা নিলাম এরকম 9 8 5 4 3 2 8 1 5 0 2 8। ধরো এরকম এত বড় একটা সংখ্যা নিলাম। আমি বললাম স্যার এই অঙ্কটা বা এই সংখ্যাটা এটা কি 2 দ্বারা ডিভিজিবল হবে? আমরা প্রথম চেক করব কাকে? যে লাস্ট ডিজিটটা। এই ডিজিট কি আছে স্যার? এখানে এই ডিজিটটা একটা ইভেন সংখ্যা আছে। ইভেন সংখ্যা মানে কি? জোড় সংখ্যা যারা 2 দ্বারা ভাগ যায়। তাহলে এটা যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে আমি বলতে পারি এই পুরো সংখ্যাটা কি হবে স্যার? 2 দ্বারা ডিভিজিবল। লাস্ট একটা এক্সাম্পল ধরো আমি বলছি কত? 3 5 4 2 1 9 0। স্যার এই সংখ্যাটা কি 2 দ্বারা ভাগ যাবে? স্যার ডেফিনেটলি এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে। কারণ কি স্যার? এই লাস্ট ডিজিট আমাদের কি আছে? লাস্ট ডিজিট আমাদের কি আছে বলো? 0 আছে। ইভেন নাম্বার, আবারও বলছি ইভেন নাম্বার অথবা যদি 0 থাকে তাহলে এই পুরো সংখ্যাটা কোনো একটা সংখ্যা, সেটা কি দ্বারা ডিভিজিবল হবে? সেটা ডিভিজিবল হবে হচ্ছে 2 দিয়ে। ওকে, নেক্সট হচ্ছে আমরা যাচ্ছি কোথায়? কোন সংখ্যা 3 দ্বারা ডিভিজিবল কিনা, 3 দ্বারা 9 দ্বারা, এগুলো একটা ইম্পর্টেন্ট জায়গা প্লে করে। 3 দ্বারা ডিভিজিবল কোন সংখ্যা, এটা চেক করার প্রসেস হচ্ছে তাদের ডিজিটগুলোর যোগফল যদি 3 দ্বারা ডিভিজিবল হয়। এক্সাম্পল কি? ডিজিট সামটা যদি 3 দ্বারা ডিভিজিবল হয়, আমি সেটা বলছি। কি বললাম? ডিজিট সাম। ডিজিট সাম যদি 3 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেটা 3 দ্বারা ডিভিজিবল সংখ্যা। যেমন এক্সাম্পল হিসেবে বলি আমি তোমাকে, ধরো আমি এখানে কোনো জায়গাতে এরকম পেয়েছি যে ছোট সংখ্যা নিলাম 5 3 8 1।
স্যার এটা কি 3 দ্বারা ডিভিজিবল? আমরা সিম্পল এটাকে যোগ করব। কি হবে? 5 3 8 8 16 1 কত হচ্ছে দেখো 17। এই 17 সংখ্যাটা কি স্যার 3 দ্বারা ডিভিজিবল? স্যার 17 সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল নয়। অতএব আমি বলতে পারি এইটা 3 দ্বারা ডিভিজিবল হবে না। তুমি চেক করতে পারো, আমি যদি বাইরে চেক করি 5 3 8 1 3 দ্বারা ভাগ করব, ঠিক আছে? 3 দ্বারা ভাগ করলে 3 একে 3 23 3 7 21, ওকে? এটা কত হচ্ছে 2 8 3 9 27, কত হচ্ছে 1, শেষে 11 পড়লো। অতএব 3 দ্বারা ডিভিজিবল হবে না। আবার আচ্ছা, আর একটা এক্সাম্পল নিয়ে তারপরে তোমাকে এর উপরে শর্টকাট দেখিয়ে দেবো 3 দ্বারা ডিভিজিবল হবে কিনা। আর একটা এক্সাম্পল নেই, ধরো 8 5 4 9 2 1 4, এটা কি স্যার 3 দ্বারা ডিভিজিবল? আমরা একবার চেক করে নিই, এটাকে চেক করে নিই। এর ডিজিট সামটা কি হয় স্যার? ডিজিট সাম যদি যোগ করি 8 5 13 4 17, 17 9 কত হবে 26, 26 2 28 একে 29, 29 আর 4 কত হচ্ছে দেখো 33, 33 স্যার কি হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে। অতএব আমরা বলতে পারি 8 5 4 9 2 1 4 এটা হচ্ছে কি বলো 3 দ্বারা ডিভিজিবল সংখ্যা। আচ্ছা এবারে তুমি দেখো তো এরকম যদি কোনো জায়গায় দিয়ে দেয় 8 1 9 5 4 3 8 7 5 2 9 4 9 4, বলো এই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হবে কিনা? প্রথম কথা হচ্ছে তুমি যদি 3 দ্বারা ডিভিজিবিলিটিও চেক করতে যাও, যোগ করতেই তোমার অনেক টাইম চলে যাবে। বলো হ্যাঁ কিনা? যোগ করতে টাইম যাবে কিনা? আমরা যোগটা করে একবার ট্রাই করি, তারপরে শর্টকাট দেখবো। 8 1 9 9 9 18, 18 5 23, 23 4 27, 27 3 30, 30 8 38, 38 7 45, 45 5 হচ্ছে 50, 50 2 52, 52 9 61, 61 4 হচ্ছে দেখো 65। যোগ ঠিক করলাম 65। চলো আমরা একবার রাইট হ্যান্ড সাইড থেকে যোগ করতে করতে আসি। এখানে কি ছিল বলো তো? আচ্ছা এখানে ছিল হচ্ছে 52, ঠিক আছে? চলো আমরা হচ্ছে এই দিক দিয়ে যোগ করতে করতে আসি। 9 4 13, 2 15, 5 20, 7 27, 8 35, 35 আর 3 হচ্ছে 38, 4 42, 42 5 47, 47 আর 47 আর 9 হচ্ছে 56, 56 একে 57, 57 আর 8, 57 8, 57 আর 8 হচ্ছে কত 65, ঠিক আছে? যোগ ঠিক করলাম, চেক করে নেবে একবার, ওকে? প্রথম কথা হচ্ছে 65 সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল নয়। অতএব এরা কি হবে বলো? এটা কোনোভাবে পুরো সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হবে না, ঠিক আছে স্যার? আর একবার যোগ করি। 8 1 9 9 9 18 5 23, 23 সাথে 27 3 30, 30 8 38, 38 সাথে 35 5 40, 40 2 42, 42 42 আর 9 হচ্ছে, ভুল করলাম, 42 আর 9 হচ্ছে 51 4 55, সামো আবার ভুল করেছি। 8 1 9 9 9 18 5 23 3 27 3 30, 30 আর 15 45 5 50, এই পর্যন্ত 50 2 52 4 56, 56 আর 9 হচ্ছে 65, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 3 দ্বারা ডিভিজিবল নয়। কিন্তু দেখো এত বড় সংখ্যা যোগ করাটাও একটা বড় প্রবলেমের ব্যাপার, ঠিক আছে? তো এর জন্য ছোট একটা আমরা সিম্পল একটা জিনিস ট্রাই করি। সেটা কি স্যার? সেটা হচ্ছে তুমি দেখো আমি বলছি ধরো 819, আমি দেখে বলতে পারি এই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হবে। কি হবে? তুমি বলছো স্যার ডিজিট যোগ করে দেবো, 8 1 9 9 18 3 দ্বারা ডিভিজিবল। আমি বলছি না, এগুলোকে আমরা করব কি, কোনো সিঙ্গেল ডিজিট যদি 3 দ্বারা ডিভিজিবল হয় ওটাকে বাদ দিয়ে দেবো। কোনো দুটো ডিজিট যাদের তাদের যোগফল যদি 3-এর মাল্টিপুল হয়, 3-এর মাল্টিপুল কে হয়? 6 হয়, 9 হয়, 12 হয়, যদি এরকম কোথাও পাই সেটাকে বাদ দিয়ে দেবো। মানে কি বাদ দিয়ে দেবো? মানে কি 9 দেখতে পাচ্ছি 3 দ্বারা ডিভিজিবল, বাদ দিলাম। 8 আর 1 কত হচ্ছে 9, সেটাও 3 দ্বারা ডিভিজিবল, দুজনকে বাদ দিলাম। তাহলে দুটো বাদ দিলে সব বাদ দিলে পড়ে আছে কে? 0, 0 3 দ্বারা ডিভিজিবল। সরাসরি বলতে পারি এই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল। আরো এক্সাম্পল নেই, ধরো 8 5 1 4 3 6 8 1 2। দেখো আমি কি বললাম, তুমি 3-এর মাল্টিপল চেক করো। আমি যদি এটাকে যোগ ফলও বের করি না, 8 5 13 1 14 4 18, 18 3 21, 21 21 6 কত 27, 8 হচ্ছে 35, 35 আর 1 হচ্ছে 36, 36 আর 2 হচ্ছে কত হচ্ছে 38। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 3 দ্বারা ডিভিজিবল হবে না স্যার। আমি এবারে কি করব, যে যে সংখ্যাগুলো 3 দ্বারা ভাগ যায় এবং যে যে দুটো সংখ্যা বা 3টে সংখ্যার যোগফল 3 দ্বারা বাদ যায় তাদেরকে বাদ দিয়ে উড়িয়ে দেবো। তাহলে সেরকম সংখ্যাকে দেখতে পাচ্ছি 6 3 দ্বারা ভাগ যায় উড়িয়ে দিলাম, 3 3 দ্বারা ভাগ যায় উড়িয়ে দিলাম। আর দেখতে পাচ্ছি কি এখানে কিন্তু ডিজিট
ডিজিট সাম, কিন্তু পাশাপাশি 12 বসে আছে কেটে উড়িয়ে দেবো এরকম নয়, ডিজিট সাম। দেখো তুমি যদি 2 আর 1 3 কাটতে চাও কাটতে পারো, 8 আর 1 9 কাটতে চাও কাটতে পারো, 8 আর 1 9 বাদ গেল, হলো। দেখো এখানে 5 আর 4 হচ্ছে কত 9, বাদ দিয়ে দিলাম। 8 আর 1 কত হচ্ছে দেখো 9, বাদ দিয়ে দিলাম। তাহলে সবার মধ্যে থেকে পড়ে আছে দেখো 2 পড়ে আছে, তাহলে সে ডেফিনেটলি 2 তো 3 দ্বারা ভাগ যায় না, অতএব এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে না। তাহলে যে যে জায়গায় 3 এর মাল্টিপল থাকবে তাদেরকে উড়িয়ে দিলে আমি কি পেতে পারি, 3 দ্বারা ডিভিজিবল হবে কি হবে না চেক করতে পারি। চলো আর একটা মন গড়া সংখ্যা নিয়ে নিই, 9 5 4 3 2 1 7 0 8 5 4। চেক করো তুমি খাতায়, ভিডিওটাকে পজ করে দাও, যে চেক করো এটা 3 দ্বারা ডিভিজিবল হয় কিনা। আমরা প্রথমে কি করব, 3-এর যারা মাল্টিপল আছে তাদেরকে বাদ দেব। 9 বাদ দিলাম স্যার, 3 বাদ দিলাম স্যার, আর কে আছে, আর কেউ নেই। এবার চেক করব পেয়ার, দেখো 5 আর 4 9 হচ্ছে, বাদ দিয়ে দিলাম, 3 দ্বারা ডিভিজিবল স্যার। 2 আর 1 3 হচ্ছে, বাদ দিয়ে দিলাম। দেখো 8 5 13 না হয়ে 5 আর 4 দেখো কত 9, 9 বাদ দিয়ে দিলাম, এটা 3 দ্বারা ডিভিজিবল হয়। আর 8 আর 7 যোগ করলে কত হয় স্যার 15, যেটা 3 দ্বারা ডিভিজিবল, অতএব পেয়ার বাদ দিলাম। শুধু শূন্য একা পড়ে আছে, তো শূন্য সব পেয়ার যদি কেটে চলে যায় তো সেটা কি দ্বারা ডিভিজিবল হলো স্যার, 3 দ্বারা ডিভিজিবল হলো। ওকে, তো চলো এইভাবে হচ্ছে আমরা এটা দেখতে পাই। এরপরে দেখো, তাহলে এটা আমরা চেক করতে পারি 3 দ্বারা ডিভিজিবল, তো আমরা এখানে পেয়ার বাদ দেবো এটাকে, তাই না। পেয়ার যদি আমরা বাদ দেই কি হবে দেখো, যদি পেয়ার বাদ দিই 8 1 স্যার 9 বাদ গেল, 9 নিজে বাদ গেল, 3 বাদ গেল, এখান থেকে 9 বাদ গেল। দেখো 5 আর 4 9 হয়, 9 এর পেয়ার বাদ দিলাম। দেখো 7 আর 2 9, পেয়ার বাদ গেল। তারপরে দেখতে পাচ্ছি দেখো 5 আর 4 বাদ গেল, পড়ে আছে দেখো শুধু 8 একা পড়ে আছে। তাহলে 8 যদি একা পড়ে থাকে, 8টা তো 3 দ্বারা স্যার ডিভিজিবল নয়, ওই জন্য এই পুরো সংখ্যাটা দেখো 3 দ্বারা ডিভিজিবল নয়। তুমি এখানে কি পেয়েছিলে স্যার, 65 পেয়েছিলাম। 65 3 দ্বারা কি ডিভিজিবল হয়, হয় না তো। তাহলে সেক্ষেত্রে আমরা কেটে বাদ দিয়ে বলতে পারি যে 3 দ্বারা ডিভিজিবল কে হবে কে হবে না। চলো তোমাদের জন্য আর একটা লাস্ট এক্সাম্পল দিয়ে আমরা চলে যাব 4 দ্বারা ডিভিজিবল। দেখো ধরো আর একটা সংখ্যা নিলাম কত, যে 5 4 2 3 8 1 7 2 5। ঠিক আছে, চেক করো। আমরা যদি চেক করি স্যার কি পাবো এখানটাতে, প্রথম দেখবো 3-এর ডিভিজিবল একবারে দেখে কাকে বাদ দিতে পারছি, 3কে বাদ দিয়ে দিলাম। এরপরে 8 আর 1 9 বাদ দিয়ে দিলাম স্যার, 7 আর 2 9 বাদ দিলাম। এরপরে দেখতে পাচ্ছি 5 আর 4 9 বাদ দিলাম। পড়ে আছে দেখো 2 আর 5, সাম করলে কত হবে 7, 7 তো স্যার 3 দ্বারা ডিভিজিবল নয়, অতএব এই পুরো সংখ্যাটা যেটা আমার কাছে ছিল সেটা 3 দ্বারা ডিভিজিবল হবে না। ঠিক আছে, চলো চলে যাই হচ্ছে আমরা 4 নম্বরে। ডিভিজিবল হচ্ছে কি, 4 দ্বারা ডিভিজিবল চেক করব। 4 দ্বারা ডিভিজিবল চেক করার জন্য কোনো সংখ্যা আছে তার লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে সরাসরি আমরা বলতে পারি সংখ্যাটা কি হবে, 4 দ্বারা ডিভিজিবল হবে। এক্সাম্পল দেখে নাও। এক্সাম্পল ধরো আমি বললাম 8 5 4 2 6 8 9 2 4। এত বড় সংখ্যা তুমি কি যোগ করে করে তুমি কি ভাগ করে করে থোড়ি দেখতে যাবে, যাবে না তো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানটাতে লাস্ট দুটো ডিজিট নেব 24। 24কে কি স্যার 4 দিয়ে ভাগ যায়, 24কে স্যার 4 দিয়ে ভাগ যায়। তাহলে 24কে যদি 4 দিয়ে ভাগ কেটে যায়, তাহলে সরাসরি আমরা বলতে পারি কি হবে স্যার, এটা আমাদের পুরো সংখ্যাটা দেখো 4 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, আর একটা এক্সাম্পল নেই। ধরো আমি বললাম কত 7 9 2 4 2 6। আমি বললাম এই সংখ্যাটা স্যার 4 দ্বারা কি ডিভিজিবল হবে। চেক করব কোথায়, চেক করব লাস্ট দুটো ডিজিট। দেখো 26 4 দ্বারা কি ডিভিজিবল হয়, হয় না। যদি কোনো সংখ্যা ডিভিজিবল হয়ে যায় ভাই, ভাগশেষ কত হয়, 24কে 4 দিয়ে ভাগ করছি, ভাগশেষ আমরা ছোটবেলায় কি বলতাম, ভাগ কেটে যায় বলে কোনো জিনিস হয় না। এক্সাম্পল অ্যান্সার কি হয়, অ্যান্সার হয় ভাগশেষ 0। আমরা যদি বলো এই 24কে আমরা 4 দিয়ে ভাগ করি, আমরা কি পাবো, 4 6 হচ্ছে 24 পাবো। আমরা কি করতাম ছোটবেলায়, কেটে দিতাম না এরকম করে। কেটে দেওয়া বলে স্যার কোনো জিনিস হয় না, এটা হয় কি ভাগশেষ হচ্ছে আমাদের কি হয় বলো, এটাকে বলা হয় রিমাইন্ডার। এটা কি হয় বলো, 0 হয়। ঠিক আছে, তো আমরা এবার থেকে কথাটা বলবো রিমাইন্ডার 0। কোনো সংখ্যা যদি কেটে যায় রিমাইন্ডার কি হয় বা ভাগশেষ কত হয় বলবো 0। তাহলে এখানে দেখো আমি
4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি থাকে? ভাগশেষ থাকে, রিমাইন্ডার কি? 0, রিমাইন্ডার 0 হয় না। অতএব এই যে পুরো সংখ্যাটা এটা 4 দ্বারা ডিভিজিবল নয়। ঠিক আছে স্যার। কোশ্চেন নাম্বার, এবারে পরেরটা দেখো, 5 দ্বারা ডিভিজিবল। 5 দ্বারা ডিভিজিবল হলে স্যার আমাদের ইউনিট ডিজিট যদি 5 হয় অথবা যদি 0 হয়, তাহলে আমি বলতে পারি ওই পুরো সংখ্যাটা 5 দ্বারা ডিভিজিবল হবে। যেমন কি, যেমন ধরো এক্সাম্পল নিলাম আমি 5, 8, 6, 2, 5, 6, 2, 4, 5, 8। এই সংখ্যাটা স্যার 5 দ্বারা ডিভিজিবল হবে? এই সংখ্যাটা কিন্তু 5 দিয়ে ডিভিজিবল হবে না, কারণ লাস্ট বা ইউনিট ডিজিট কি আছে স্যার? ইউনিট ডিজিট হচ্ছে 8। তুমি শুধু ডিভিজিবিলিটি শিখবে না, এরপরে তোমাকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস শিখাবো, যে একটা সংখ্যা, সেটাকে যদি আমি এই একটা সংখ্যা দিয়ে ভাগ করি, বা 5 বা 6 দ্বারা ডিভিজিবল হতে গেলে এই একটা সংখ্যা বা তার একটা স্ট্যান্ডার্ড ফর্ম কি আছে, সেটা আমরা শিখবো একটু পরে। ঠিক আছে, দেখো এরপরে হচ্ছে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি 6 দ্বারা ডিভিজিবল, সেটা হচ্ছে কি 6 দ্বারা মাল্টিপল। 6 দ্বারা ডিভিজিবল কিভাবে চেক হয়? 6 দ্বারা ডিভিজিবিলিটি চেক হয় 2 এবং 2 এবং হচ্ছে 3 উপরে। কোনো সংখ্যা 2 দ্বারা ডিভিজিবিলিটি চেক করব এবং 3 দ্বারা ডিভিজিবিলিটি চেক করব। যদি 2 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সে 3 দ্বারা চেক করব, যদি 2 দ্বারাই না হয় তাহলে সে কিন্তু 6 দ্বারা ভাগ যাবে না। তুমি এরকম সংখ্যা দেখো, যদি আমি বলি হচ্ছে একটা সংখ্যা হচ্ছে 12, দেখো এটা 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে। আমি যদি এরকম একটা সংখ্যা বলি দেখো 18, এটাও দেখো 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে। এরকম কোনো সংখ্যা নেই যে 2 দিয়ে ভাগ গেছে, 3 দিয়ে ভাগ যায়নি, অথচ সেটা হচ্ছে 6 দ্বারা ডিভিজিবল। এরকম হতে পারে না, কারণ 6-এর দুটো গুণনীয়ক কি আছে বলো? 6-এর দুটো গুণনীয়ক, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। এক্সাম্পল হিসেবে আমরা নিয়ে নিই, ধরো আমি বললাম একটা এক্সাম্পল কিরকম, যে ধরো বললাম 8, 1, 2, 5, 2, 4, দেখো 2। আমি বলছি, দেখে বলবো যে এটা 2 এবং 3 দ্বারা ডিভিজিবল হবে কি হবে না। তার প্রসেস কি? প্রথম প্রসেস হচ্ছে আমি সঙ্গে সঙ্গে 2 দিয়ে দেখো ডিভিজিবিলিটি চেক করা হচ্ছে সব থেকে সহজ। ইউনিট ডিজিটের 2 থাকবে, ইভেন নাম্বার থাকবে, অথবা থাকবে কে বলো? 0 থাকবে। আমরা দেখতে পাচ্ছি ইউনিট ডিজিটে একটা 2 আছে, অতএব এটা 2 দ্বারা ডিভিজিবল। 3 দ্বারা ডিভিজিবিলিটি তোমাকে কিন্তু এক্সট্রা করে চেক করতে হবে। তাহলে তার জন্য আমি কি দেখতে পাবো? প্রথমে পেয়ার দেখবো। দেখো 4 আর 2 6 হচ্ছে, অতএব পেয়ার বাদ দিলাম। 5 আর 2, দেখো 5 আর 2 আর 2 কত হচ্ছে? 9 হচ্ছে, তো পেয়ার বাদ দিলাম। দেখো 8 আর 1 9 বাদ দিলাম। তার মানে আমি বলতে পারি এই সংখ্যাটা, এই যে 8 1 2 5 2 4 2, এরা হচ্ছে কি হবে বলো? 6 দ্বারা ভাগ যাবে। তুমি বাইরে আলাদা করে চেক করে নাও, তুমি দেখতে পাবে এটা 6 দ্বারা ডেফিনেটলি ভাগ যাবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল। 7 দ্বারা ডিভিজিবিলিটি চেক করা। ঠিক আছে, 7 দ্বারা ডিভিজিবিলিটি চেক করা, তুমি নর্মাল যদি 3টে সংখ্যা থাকে তাহলে আমি তোমাকে বলবো তুমি নর্মালি ওটাকে চেক করে নাও। ধরো আমি তোমাকে বললাম যে এটা, দেখো এটা আমরা দেখতে পাচ্ছি 7 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি। ধরো আর একটা সংখ্যা বললাম আমি, আহ দেখো এটা, দেখো 7 দিয়ে ভাগ করব, নর্মালি চেক করব, 7 দ্বারা ডিভিজিবল। কিন্তু কথাটা হচ্ছে যদি আমাদের কোনো জায়গাতে এবারে বড় সংখ্যা থাকে, বড় সংখ্যা মানে তোমাকে ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, যে এখানটাতে একটা সংখ্যা নিলাম আমরা, আমি নিজের থেকেই তোমাকে সংখ্যাটা বলছি, ধরো একটা বড় সংখ্যা নিলাম। ধরো সংখ্যাটা এরকম আছে 8 5 4 6 ইন্টু হচ্ছে দেখো 7, কত আছে সংখ্যাটা? এখানে সংখ্যাটা আমাদের আছে দেখো 5 9 8 2 2। ঠিক আছে, এখানে তোমাকে হচ্ছে পেয়ার বানাতে হবে, পেয়ার, 3টে করে সংখ্যার পেয়ার। ভালো করে বুঝে নাও, একটু বুঝে নাও, একটু প্রবলেম হতে পারে। এইখানে হচ্ছে 3টে সংখ্যার পেয়ার, এই দিকে 3টে সংখ্যার পেয়ার, এখানে দেখো 0 আছে। তুমি এই পেয়ার নিয়ে এর থেকে বাদ দাও, অথবা এই পেয়ার নিয়ে এর থেকে বাদ দাও। তুমি বলবে স্যার এটা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে আমার সংখ্যা নেগেটিভ চলে আসবে। ভাই ডিভিজিবিলিটি চেক করতে গেলে পজিটিভ নেগেটিভ দেখার কোনো প্রয়োজন নেই। তুমি একটা কথা বলো, আমি যদি তোমাকে এই কথাটা বলি যে স্যার 21 কি 7 দ্বারা ডিভিজিবল? স্যার 7 দ্বারা ডিভিজিবল। আমরা বলছি কত? 21। আমি তোমাকে বলছি স্যার -56
এটা কি স্যার 7 দ্বারা ডিভিজিবল? অবশ্যই 7 দ্বারা ডিভিজিবল। 7 দিয়ে ভাগ করলে এটা কত পাবে? 7 8 56। অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হচ্ছে -8 হবে। তুমি একে কাটলে কত হতো? 7 3 21 হতো। তুমি যদি -21 কে 7 দিয়ে ভাগ করো, দেখো 7 3 কেটে যাবে। কেটে যাওয়ার কথার মানে কি? কেটে যাওয়ার কথার মানেই হচ্ছে আমাদের রিমাইন্ডার 0 থাকবে। তাহলে সেক্ষেত্রে তুমি একটা জিনিস দেখো, মাইনাস হোক আর প্লাস হোক, আমাদের ওটা দেখার দরকার নেই, আমরা চেক করব শুধুমাত্র ডিভিজিবিলিটি। তো আমার সুবিধে হচ্ছে কি, এই সংখ্যাটা যেহেতু ছোট, তো এই সংখ্যা থেকে 822 থেকে আমরা বাদ দেবো কাকে? 0 5 9 বাদ দেবো। তাহলে এটা কত হচ্ছে স্যার? 3 হচ্ছে। এটা কত হচ্ছে দেখো? 6 হচ্ছে। দেখো এটা কত হচ্ছে? 7। দেখো ডেফিনেটলি তুমি একে 7 দিয়ে ভাগ করো, ভাগ চলে যাবে। দেখো 7 একে 7, 63 পুরোটা নামবে, তার জন্য একটা শূন্য। 7 9 দেখো কত হচ্ছে? 63। তার মানে আমার দেখতে পেলাম এটা পুরোটা কেটে গেল। তার মানে আমি বলতে পারছি দেখো এই সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল। ওকে, তুমি বলবে স্যার এটা তো আপনি এখান থেকে নিয়ে নিয়েছেন বলে 7 দ্বারা ডিভিজিবল। ভাই আমি তোমাকে প্রমাণ করানোর জন্যই এটা নিলাম। ওকে, এই প্রসেসটা। চলো আর একটা এক্সাম্পল নিয়ে নিই। আর একটা এক্সাম্পল নিয়ে নিই এখানে। ধরো এখানে তোমাকে আমি বলছি যে, ধরো আমি এখানে একটা বড় সংখ্যা নিলাম যে 8 9 4 2 ইন্টু হচ্ছে 7। দেখো এরকম একটা সংখ্যা আছে, ঠিক আছে? 62 61 5, 62 61 আর দেখো কত আছে? 5। আমরা এখানে চেক করব ডিভিজিবিলিটি। এটা কিরকম? এখান থেকে 3টে নেব আর এই দিক থেকে 3টে নেব, দুটো আছে, একটা শূন্য বসিয়ে দিলাম। তো 615 থেকে আমরা কি করব? 615 থেকে বাদ দেব হচ্ছে 062। তাহলে এখানে কত হচ্ছে? 3 হচ্ছে স্যার। এটা 0, এটা হচ্ছে 1 আছে, তার মানে কত হবে? 5 হবে। আর এটা কত আছে? দেখো 5 হবে। ঠিক আছে, তাহলে 553কে কি 7 দ্বারা ভাগ যাবে? দেখো 553কে 7 দ্বারা ভাগ করা খুব সহজ। 7 7 49 হবে, 7 7 49। এটা কত হবে? 6, এটা হচ্ছে 3। 7 9 হচ্ছে কত হবে? 63 হবে। ওকে, তার মানে ভাগ কেটে গেল। অতএব আমি বলতে পারি এই সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল। তাহলে 7 দ্বারা ডিভিজিবল চেক করার একটু প্রবলেম আছে, কিন্তু তোমার এই প্রসেসটা হচ্ছে সহজ। ওকে, আচ্ছা এরপরে আর একটা জিনিস হয়, যদি সংখ্যাটা এদিকে আরো ক্রস করে চলে যায়, ধরো এরকম এখানটাতে সংখ্যাটা আরো বেড়ে গেল, ঠিক আছে? এরকম ধরো এখানটাতে, ধরো কথা প্রসঙ্গে বললাম আমি, 5 8 2 আছে, এরকম আছে। তখন কি করবে? তখন করবে কি, এই পেয়ারের সাথে এই পেয়ার যোগ করে এটা বাদ দিয়ে দেবে। অল্টারনেট পেয়ারগুলোকে কি করবে? যোগ করবে, যোগ করে বাদ দেবে। বাদ দিলে যদি সেটা 7 দ্বারা ডিভিজিবল হয়, দেখো তুমি এরকম বাদ দিলে ডেফিনেটলি তুমি তিনটে সংখ্যার একটা ডিজিটের একটা সংখ্যা পাবে। তো সেটাকে 3 দ্বারা 7 দ্বারা ভাগ করা খুবই সহজ এবং চেক করা সহজ। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের 7 দ্বারা ডিভিজিবিলিটি। এরপরে আসছি দেখো আমরা 8 দ্বারা ডিভিজিবল। ওকে, এরপরে আমরা চেক করব 8 দ্বারা ডিভিজিবল। চেক করো 8 দ্বারা ডিভিজিবল সংখ্যা কিভাবে হয়। কোনো একটা সংখ্যা আছে, তার হচ্ছে লাস্ট তিনটে ডিজিট যদি 8 দ্বারা ডিভিজিবল হয়। তোমরা কি দেখলে? 2 দ্বারা ডিভিজিবল কি হয়? একটা সংখ্যা তার লাস্ট ডিজিট যদি 2 দ্বারা ভাগ যায় অথবা 0 হয়। 4 দ্বারা কি হবে? 4 দ্বারা হবে হচ্ছে লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়। আর 8-এর ক্ষেত্রে কি হলো? 8-এর ক্ষেত্রে হলো লাস্ট তিনটে ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায়, লাস্ট তিনটে ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায়, অতএব পুরো সংখ্যাটা হচ্ছে 8 দ্বারা ডিভিজিবল হবে। ওকে, এখন 9-এর ক্ষেত্রে কি গল্প হবে? এক্সাম্পল আর দিলাম না, আশা করছি তুমি পেরে যাবে। ওকে, 9-এর দ্বারা ডিভিজিবল সংখ্যা কিরকম হবে? একই কথা, সেটা হচ্ছে ডিজিট সামটা যদি ডিজিট সামটা যদি কি হয় বলো? 9 দ্বারা ডিভিজিবল হয়, তখন আমরা বলবো ওই সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল। ওকে, ডিজিট সামটার মানেটা কি? ধরো একটা খুব সিম্পল একটা এক্সাম্পল, ধরো 6318, ঠিক আছে? এবং এখানেও কিন্তু ওই পেয়ারের গল্পটাও কিন্তু কাজে লাগবে। ওই যে 3-এর আমরা বের করেছিলাম না, যে কোনো সংখ্যা বা যে কোনো দুটো ডিজিটের যোগফল বা যে কোনো তিনটে ডিজিটের যোগফল যদি 3 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল। 9-এর ক্ষেত্রেও ব্যাপারটা একই, ভালো করে খেয়াল করো। আমি যদি এখানে কি করব, এমনি নর্মালি তুমি ভাগ করে দেখতে পারো। দেখো 9 7 63 0 9 2 18, ডিজিট সামটা বের করো। ডিজিট সাম যদি তুমি বের করো, 6 3 9 1 10 আর 8-এ কত হবে বলো? 18। 18 হচ্ছে কত হয় বলো? 9 দ্বারা ডিভিজিবল হয়। ওকে স্যার,
এবার দেখো এই যে 9টা আছে, আমি কি করছি পেয়ারে বাদ দেবো। কার পেয়ার? এখানে 9-এর পেয়ার। 9-এর পেয়ার কত হবে? 6 3 বাদ গেল, 8 1 9 বাদ গেল, অতএব এটা 9 দ্বারা ডিভিজিবল হবে। ওকে, এবং এই 9 দ্বারা ডিভিজিবিলিটি করতে গিয়ে তোমাকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে শিখিয়ে দিই। সেটা হচ্ছে কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটাও কিন্তু আমরা চেক করতে পারি এই ডিজিট সাম কনসেপ্ট দিয়ে। এবং ডিজিটাল সাম বলে ইন্ডিভিজুয়াল একটা কনসেপ্ট হয়, তুমি ইউটিউবে যাবে, সার্চ করবে ডিজিটাল সাম মিনিমাইজার বলে, দেখবে তুমি কোশ্চেন পেয়ে যাবে। টপিকটা অলরেডি আমি করিয়ে রেখেছি। এবার তোমাদের মধ্যে সার্চ করতে গেলে এরকম প্রচুর স্যার আছেন যারা হচ্ছে ডিজিটাল সাম অলরেডি করিয়ে রেখেছেন, এগুলোও তুমি দেখতে পারো। মোট কথা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করা। ঠিক আছে স্যার? তো এখানে দেখো আমি যদি আর একটা এক্সাম্পল নিই, ধরো 9 5 4 3 6 8 1 2 5 দেখো 2, এই সংখ্যাটা কি 9 দ্বারা স্যার ডিভিজিবল হবে? প্রথম কথা হচ্ছে ডিজিট সাম যোগ করে যদি তুমি 9 দ্বারা চেক করতে পারো, অথবা পেয়ার বাদ দেওয়া শুরু করো। আমি যদি এখানটাতে স্যার পেয়ার বাদ দেওয়া শুরু করি, দেখো 9 তো নিজেই বাদ গেল, আমি দেখতে পাচ্ছি 5 আর 4 বাদ গেল, 6 আর 3 বাদ গেল, 8 আর 1 বাদ গেল, দেখো 2 5 আর 2 হচ্ছে কত? 9 হচ্ছে, 5 2 7 আর 2 9, অতএব 0 বেরোচ্ছে, প্রত্যেকটা কেটে যাচ্ছে। অতএব এই পুরো সংখ্যাটা আমি বলতে পারি 9 দ্বারা ডিভিজিবল হবে। ওকে, এবারে কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এখানে 0 বেরোচ্ছে, অতএব ভাগশেষ 0। এবার তুমি দেখো, খেয়াল করো, আমি ধরো তোমাকে বললাম 98143, এই সংখ্যাটা স্যার 9 দিয়ে ভাগ করলে ভাগ কি যাবে? প্রথম কথা হচ্ছে আমি দেখব এটা ভাগ যায় কিনা। তারপরে আমরা কি দেখব? তারপরে আমরা দেখব হচ্ছে রিমাইন্ডার। দেখো তুমি যদি ডিজিট সাম বের করো, প্রথম কথা হচ্ছে 9-এর পেয়ার বাদ দাও, 9-এর পেয়ার বাদ দাও, 4 আর 3 পড়ে আছে, দেখো 7। অতএব বলতে পারি যেহেতু ডিজিট সাম আমি বের করছি যখন 0 আসছে না, অতএব বলতে পারি এই যে সংখ্যাটা, এটা হচ্ছে আমাদের কি বলো, এটা 9 দ্বারা বিভাজ্য হবে না। এবারে বলছি 9 দ্বারা বিভাজ্য করলে ভাগশেষ তাহলে কত হবে? আমি সঙ্গে সঙ্গে বলবো ভাগশেষ 7 হবে। তুমি এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করে দেখো ভাগশেষ 7 হয় কিনা, চেক করি আমরা। কি ছিল? 9 8 1 4 3, একে আমরা ভাগ করছি কত দিয়ে? ধরো 9 দিয়ে। দেখো 9 একে 9 হলো, 81 নামলো, 81 নামলে এখানে 0 বসাবো, 9 9 81। ওকে, এবারে দেখো কত বসাবো? 4 আর 3, তাই তো? 1 নেমে গেছে, 4 আর 3 বসালে আবার একটা 0 বসাতে হবে। 9 3 27, 9 4 36, 9 5 45, তাহলে 9 4 কত হবে? 36 হবে, 9 4 36, তাহলে কত হবে? এটা দেখো 7 হবে। তাহলে তুমি ডিজিট সাম বের করে 9-এর পেয়ার গুলোকে বাদ দিয়ে যে যোগফলটা পেয়েছিলে, অ্যাকচুয়াল দেখো তুমি সেটাই পেলে হচ্ছে এর রিমাইন্ডার। চলো আরো একটা এক্সাম্পল নিয়ে নিই। আর একটা এক্সাম্পল নিয়ে নিই, ধরো কোথাও আমি বললাম এটা এরকম 4 3 5 6 8 3 5 1, ধরো এইটা। একে আমি বলছি তুমি 9 দিয়ে ভাগ করে তুমি আমাকে বলো যে রিমাইন্ডার কত হবে বা ভাগশেষ কত হবে। নর্মালি কি হবে, যে এক্সাক্ট প্রসেস জানে না সে কি করবে, এটাকে পুরোটাকে 9 দিয়ে ভাগ করতে বসবে, এবং ওটাই হচ্ছে ট্র্যাপ। পরীক্ষাতে তুমি দেখবে কিছু কিছু জায়গাতে কিছু অঙ্ক তোমাকে দেবে এবং তুমি মনে হবে যে গুণ এইভাবেও দিতে পারে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, খুব সিম্পল একটা এক্সাম্পল। এটা হচ্ছে এরকম, দেখো শর্টকাট অলরেডি তোমরা প্রত্যেকেই জানো। ধরো কোনো জায়গাতে এরকম একটা জিনিস দিল, এরকম 3টে 5টা, এবং এখানে তোমাকে দিল এইভাবে এইটা, এরকম একটা গুণ দিল। তুমি যদি নর্মালি এর এক্সাক্ট প্রসেসটা তুমি যদি না জানো, তো স্বাভাবিকভাবে তোমার মনে হবে এই যে গুণটা দেওয়া হয়েছে তুমি বের করতে যাবে, তো একটা গুণই তো দেওয়া হয়েছে সিম্পল। তাহলে এই গুণ যদি তুমি নর্মালি বের করতে যাও, তাহলে এই গুণ করতে গেলে তোমার মিনিমাম 10টা অঙ্কের টাইম তোমার চলে যাবে। কিন্তু এর এক্সাক্ট প্রসেস কি? এক্সাক্ট প্রসেস কিছুই না, এর একটা নর্মাল একটা অঙ্ক হয় এরকম, এটা আমি তোমাকে এক্সট্রা এটা দিয়ে দিয়েছি। এই অঙ্কের উত্তর কি হয় স্যার? এখানে কতগুলো ডিজিট আছে, কতগুলো এক আছে? 4টে এক। এখানে কতগুলো এক আছে? 4টে এক। তো আমাদের উত্তর হবে 4 3 2 1 3 2 1। এইটা হচ্ছে এদের গুণফলের উত্তর। তুমি দেখো হিসেব করে গুণ করবে, মোবাইল বের করো, যে গুণ করো, উত্তর তুমি এটা পাবে। কয়েক সেকেন্ডে অঙ্ক করা যায়, কিন্তু তুমি যদি প্রপার ওয়ে না জানো তাহলে তোমার ক্ষেত্রে টাইম লেগে যাবে। এটাই হচ্ছে মেন জায়গা, যে অঙ্ক শর্টে করা যায়, বেসিক কনসেপ্টে করা যায়,
প্রপার একটা টেকনিক আছে করা যায়, সেটা যদি তুমি না জানো ডেফিনেটলি তোমার পরীক্ষায় টাইম বাঁচাবে কি করে তুমি? বোঝা গেল ভাই? তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো তোমাকে রপ্ত করতে হবে। ওকে, দেখো তাহলে এটা আমি চেক করব যে এটা 9 দ্বারা ডিভিজিবল কিনা। তো স্যার 9 দ্বারা ডিভিজিবল চেক করতে গেলে দেখি পেয়ার বাদ দেয়, চোখের সামনে যাকে পেয়ার দেখতে পাবে বাদ দিয়ে দেবে। দেখো 5 আর 4 বাদ দিলাম, 6 আর 3 বাদ দিলাম, দেখো 8 আর 1 বাদ দিলাম, তাহলে এখানে পড়ে আছে কি 5 আর 3, তাদের যোগফল হচ্ছে 8। অতএব চোখ বন্ধ করে আমি বলবো যে রিমাইন্ডার কত হবে স্যার? রিমাইন্ডার হবে হচ্ছে 8। ঠিক আছে, এই পুরো সংখ্যাটাকে তুমি যদি 9 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার কত হবে? 8। আর যে সংখ্যার রিমাইন্ডার পাচ্ছি তো ডেফিনেটলি সে সংখ্যা 9 দ্বারা ডিভিজিবলই নয়। বোঝা গেল? ওকে, চলো এটা গেল হচ্ছে আমাদের 9 এর। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি 10-এর ডিভিজিবল প্রত্যেকেই পারবে। যে সংখ্যার ইউনিট ডিজিটে কি থাকবে বলো? ইউনিট ডিজিটে একটা কি থাকবে বলো? 0 থাকবে। ইউনিট ডিজিটে একটা 0 থাকবে বা একক স্থানের অঙ্কতে একটা 0 থাকবে। যত বড় সংখ্যাই হোক সেটাকে আমরা বলতে পারি কি 10 দ্বারা ডিভিজিবল সংখ্যা। এবারে 11 দ্বারা কি হবে? 11 দ্বারা কি হবে? 11 হচ্ছে কি হয় স্যার? অল্টারনেট সংখ্যাগুলোর যোগ করে তাদের যদি বিয়োগফলটা 0 অথবা আমি বলতে পারি 11-এর মাল্টিপুল কোনো সংখ্যা হয়, তবে গিয়ে বলতে পারবো ওই পুরো সংখ্যাটা 11-এর দ্বারা বিভাজ্য। ভালো করে খেয়াল করো। ধরো আমি এখানে এরকম একটা সংখ্যা নিয়েছি 5 4 5 4 1, ধরো 3 9, আমি এরকম একটা মন গড়া সংখ্যা নিলাম। আমি এবার বলছি যে এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে কিনা তুমি চেক করো। তো আমরা এখানে স্যার কি করব? আমরা অল্টারনেট সংখ্যাগুলো যোগ করব, এইটা এবং এটা। দেখো 5 5 10 3 কত হচ্ছে? 13 হচ্ছে। ওকে, এর অল্টারনেট সংখ্যা কত হচ্ছে? 4 1 আর হচ্ছে দেখো 9, 4 1 5 9 5 দেখো কত হচ্ছে? 14। তার ডিফারেন্স কত হচ্ছে? তাদের ডিফারেন্স হচ্ছে দেখো কত হচ্ছে? 1। আমি কি চিহ্ন দিয়েছি? ডিফারেন্স। ডিফারেন্স কথাটা মানে হচ্ছে সব সময় এরকম পরবর্তীকালে তুমি অনেক অঙ্ক দেখবে, ডিফারেন্স কথার মানে হচ্ছে কি স্যার? সব সময় বড় থেকে ছোট বাদ। ডিফারেন্স কথার মানে হচ্ছে এটা। ওকে, এবারে দেখো কত বেরোলো? 1। এটা কি স্যার 11-এর কোনো মাল্টিপুল বা 11 দ্বারা ভাগ যায়? যায় না। অতএব এই সংখ্যাটা কি হবে বলো? 11 দ্বারা ডিভিজিবল নয়। এবারে তোমাকে আমি চেক করাই এরকম একটা সংখ্যা যেটা 11-এর মাল্টিপুল হবে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল নিয়ে নিই, সেটাকে তোমাকে ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। ধরো এটা আছে এরকম, ইনটু হচ্ছে কত? 11। কত আছে? 108625। 1086 দেখো 25, 108625। এই সংখ্যাটা এইটা 11 দ্বারা ডিভিজিবল কিনা আমরা চেক করব সিম্পল কি অল্টারনেট সংখ্যাগুলো। দেখো এটা কত হচ্ছে? 6 2 8 1 কত হচ্ছে? 9। এর অল্টারনেট কত আছে দেখো কত আছে? ভুল লিখলাম না ঠিক লিখলাম? 8 1 9, ভুল লিখলাম তো এখানটাতে, এখানে ভুল করেছি। দেখো 8 1 9 2 কত হচ্ছে? দেখো 11। ওকে, 0 6 আর 5 এদের যোগফল কত? 11। তাদের ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 0। অতএব এটা 11 দ্বারা ডিভিজিবল। অতএব এই পুরো সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল। দেখো আমরা 11 গুণ করেই তো উত্তর বের করেছি, তাই না? চলো আর একটা এক্সাম্পল দেখে নিই। ধরো আমি বললাম 9874 ইন্টু হচ্ছে কত? 11। সংখ্যাটা কত পেয়েছি আমরা এখানটাতে? সংখ্যাটা আছে দেখো 1076 দেখো 5। ওকে, এবারে এখানটাতে তুমি অল্টারনেট যোগ করো। দেখো 1 7 2 5 যোগফল কত হবে? 7 1 8, 8 2 10 5 কত হচ্ছে স্যার? 15। ওকে, পরে দেখো এইটা হচ্ছে অল্টারনেট, 9 6 কত হচ্ছে? দেখো 15। অতএব তাদের ডিফারেন্স কত হচ্ছে? দেখো 0। অতএব আমি বলবো যে এদের ডিফারেন্স যেহেতু 0 হচ্ছে, এটা 11-র মাল্টিপল হতে পারে বা 11 দ্বারা ডিভিজিবল হবে। অতএব আমি বলবো এই পুরো সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল। ওকে, চলো নেক্সট হচ্ছে আমরা দেখে নিই যে 12 দ্বারা মাল্টিপল কোন সংখ্যা। 12 দ্বারা মাল্টিপল হচ্ছে তারা যারা 3 এবং 4 দ্বারা ডিভিজিবল। 12 দ্বারা মাল্টিপল নয়, 12 দ্বারা ডিভিজিবল কোন সংখ্যা? 12 দ্বারা ডিভিজিবল সেই সংখ্যা যে সমস্ত সংখ্যা 3 এবং 4 দ্বারা ডিভিজিবল হয় তারা হচ্ছে 12 দ্বারা ডিভিজিবল সংখ্যা। তাহলে সেটা আমরা পেলাম হচ্ছে কি যে কোনো সংখ্যা নিয়ে নাও, 3 এবং 4 দিয়ে চেক করার প্রসেস কি আছে? ধরো আমি বললাম 8 9 1 4 5 2 4। ধরো এই সংখ্যাটা সিম্পল একটা সংখ্যা, আমি বলছি এটা কি 3 এবং 4 দ্বারা ডিভিজিবল হবে? 12 দ্বারা ডিভিজিবল হবে? তো
আমি দেখবো যে এটা 3 দ্বারাও ডিভিজিবল কিনা এবং দেখবো 4 দ্বারা। প্রথম কথা, 4 দ্বারা ডিভিজিবল চেক করার জন্য বেস্ট প্রসেস হচ্ছে কি, লাস্ট দুটো ডিজিট চেক করে নেওয়া। লাস্ট দুটো ডিজিট চেক করলাম, 24 4 দ্বারা ডিভিজিবল হয়, অতএব সংখ্যাটা 4 দ্বারা ডিভিজিবল। ওকে, এরপরে চেক করব 3 দ্বারা ডিভিজিবল। আমি পেয়ার দেখে নেবো, 9 বাদ গেল, 8 আর 1 9 বাদ গেল, 5 আর 4 9 বাদ গেল, 4 আর 2 6 6 বাদ গেল, অতএব পুরো সংখ্যাটা কেটে যাচ্ছে, তার মানে সেটা 3 দ্বারাও ডিভিজিবল। অতএব বলতে পারি এই পুরো সংখ্যাটা 3 দ্বারা এবং 4 দ্বারা ডিভিজিবল। ওকে, এবং তাহলে সংখ্যাটা হচ্ছে 12 দ্বারা ডিভিজিবল। এবং লাস্ট হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে আজকের 13 দ্বারা ডিভিজিবল কে আছে। ওকে, দেখো 13 দ্বারা ডিভিজিবল চেক করার প্রসেস হচ্ছে কি, ধরো তুমি নর্মালি একটা সংখ্যা নাও, ধরো 65 আছে, 13 দ্বারা ডিভিজিবল, ডেফিনেটলি 13 দ্বারা ডিভিজিবল হবে। এর প্রসেস হচ্ছে তুমি সব সময় লাস্ট সংখ্যাটা নেবে, তার সাথে 4 গুণ করবে। কত হচ্ছে স্যার? 5 4 20। সেটা হচ্ছে রিমেনিং যে সংখ্যা আছে তার সাথে যোগ করে দেবে। 20 আর 6 কত হচ্ছে দেখো? 26। এটা হচ্ছে দেখো 13 দ্বারা ডিভিজিবল, অতএব আমি বলতে পারি সংখ্যাটা 13 দ্বারা ডিভিজিবল। ওকে, আর একটা এক্সাম্পল নিয়ে নিই। 104 13 দ্বারা কি স্যার ডিভিজিবল হবে? 13 দ্বারা কি স্যার ডিভিজিবল হবে? দেখো আমরা কি বলবাম, শুধুমাত্র লাস্ট ডিজিটটা নেব, তাকে 4 দ্বারা গুণ করব। কত হবে? 4 4 16। সেটা রিমেনিং সংখ্যার সঙ্গে আমরা কি করব? যোগ করব। তার মানে রিমেনিং সংখ্যা কে আছে? 10, আর এটা আছে দেখো 16। যোগ করলে কত হবে স্যার? যোগ করলে হবে 26 হবে। অর্থাৎ 26 13 দ্বারা ডিভিজিবল। দেখো 104 তো 13 দ্বারা ডিভিজিবলই, 13 8 104। ঠিক আছে, তাহলে এরকম আমি আরো একটা যদি এক্সাম্পল তোমাকে দেই, আমি ক্যালকুলেটর নিয়ে নিই। ক্যালকুলেটর তোমাকে যোগ একটা 13 মাল্টিপল সংখ্যা নিয়ে নিই, ধরো 98 ইন্টু হচ্ছে কত? 13 ইন্টু হচ্ছে 13। দেখো 1274 1274। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে সংখ্যাগুলোকে লাস্ট ডিজিট যেটা হয় তাকে আমরা কি করব? 4 দিয়ে গুণ করব। লাস্ট ডিজিট এটা, একে 4 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে? 4 4 16 হবে। এটাকে এর সাথে যোগ করে দাও। যোগ করলে কত হবে? দেখো 7 6 13 3 হাতে 1, দেখো 4 আর 1। দেখো এটা আমাদের 13 দ্বারা দেখো কি হচ্ছে? 13 দ্বারা ডিভিজিবল হচ্ছে। 13 1 13 13 1 13। ওকে, তুমি যদি চাও এইখান থেকে আবার ইউনিট ডিজিট নিয়ে নাও, একে 4 দিয়ে গুণ করো, 4 3 কত হচ্ছে? 12। এই 12 হচ্ছে রিমেনিং সংখ্যার সঙ্গে যোগ করে দাও। দেখো 14 আর হচ্ছে 12, তার মানে হচ্ছে দেখো কত? 26। তাহলে 26 13 দ্বারা ডিভিজিবল, অতএব আমি বলতে পারি পুরো সংখ্যাটা 13 দ্বারা ডিভিজিবল হবে। ওকে, চলো এবারে তোমাকে আমরা তাহলে একটা জিনিস কি শিখলাম স্যার? আমরা এখানে পুরো জিনিসটা যেটা শিখলাম, যে একদম 1 থেকে একটা রাফ আইডিয়া পেলাম আমরা 1 দ্বারা ডিভিজিবল কিভাবে চেক করব, 2 দ্বারা ডিভিজিবল কিভাবে চেক করব, 3 দ্বারা ডিভিজিবিলিটি কিভাবে চেক করব, 4 দ্বারা কিভাবে চেক করব, কোন সংখ্যা 5 দ্বারা ডিভিজিবল কিনা চেক করব কিভাবে, 6 দ্বারা ডিভিজিবল কিনা চেক করব কিভাবে, 7 দ্বারা ডিভিজিবল কিনা চেক করব কিভাবে, 8 দ্বারা ডিভিজিবল কিনা, 9 দ্বারা ডিভিজিবল কিনা, 10 দ্বারা ডিভিজিবল কিনা, 11 দ্বারা ডিভিজিবল কিনা, 12 দ্বারা ডিভিজিবল কিনা, এবং লাস্ট হচ্ছে 13 দ্বারা ডিভিজিবল কিনা আমরা চেক করা শিখলাম। এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কে? মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি হচ্ছে এদের মধ্যে 7 13 11, পরবর্তীকালে 17 19 23 এগুলো যখন আসবে তখন বুঝতে পারবে যে এরা হচ্ছে সব থেকে ধুরন্ধর লোক এখানে। এদের ডিভিজিবিলিটি চেক করতে গেলে একটু তোমাকে আউট অফ রোড ধরতে হবে বা আউট অফ স্ট্রিট ধরতে হবে, আর না হলে বাকিগুলো দেখো খুবই নর্মাল। 2 3 4 5 6 8 9 10 12 নর্মালি প্রত্যেকে একই। এবারে আসছি নেক্সট পার্টে। এখনো কিন্তু আমরা এলসিএম এইচসিএফ যে অঙ্ক করছিলাম সেখানে কিন্তু আসিনি এখনো। এখানে আসতে গেলে আমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ জিনিস জানতে হবে। ঠিক আছে স্যার, আসি। সেটা হচ্ছে কি, ভালো করে খেয়াল করো। আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে একটা মাত্র ফরমেশন বলো যেটা দেখে আমি বলতে পারবো যে এটা 3 দ্বারা ডিভিজিবল হবে, মানে কি বললাম, যে তুমি এমন একটা জিনিস বলো যেখানে আমি বলবো ওইটা 3 দ্বারা ডিভিজিবল হবে, মানে এটা কি? তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যখন তোমাকে বললাম কোনো একটা সংখ্যা বলো যেটা 3 দ্বারা কি হবে? ডিভিজিবল হবে। আমি বললাম স্যার এরকম সংখ্যা হচ্ছে 3x, এরকম সংখ্যা হচ্ছে দেখো 3x। আমরা কিন্তু এবারে আস্তে আস্তে অঙ্ক যেভাবে হবে তার দিকে কিন্তু এগোচ্ছি। ঠিক আছে, এগুলো কিন্তু এই যে তুমি কনসেপ্ট দেখলে, 4টে কনসেপ্ট,
চারটে টাইপের দেখলে, চারটে টাইপের মধ্যে আমাদের আজকে 10টা কোশ্চেন দেওয়া আছে একটা মাত্র টাইপের উপরে। পরবর্তীকালে আমরা নেক্সট 3টে টাইপের উপরে অঙ্ক দেব। চারটে টাইপের মধ্যে যে টাইপটা আমরা করব আজকে, তারই আস্তে আস্তে হচ্ছে আমরা এবারে কনসেপ্টে যাচ্ছি। দেখো, তোমাকে যদি বলি 3 দ্বারা একটা সংখ্যা বলো, একটা সংখ্যা বলো যেটা 3 দ্বারা ডিভিজিবল হবে। আমি বললাম এরকম সংখ্যা হবে স্যার 3x, এরকম সংখ্যা হবে 3x। আমি তোমাকে বললাম এমন একটা সংখ্যা বলো যেটাকে 7 দিয়ে ভাগ করা যাবে সব সময়। আমি বললাম সংখ্যাটা স্যার হবে 7x, সব সময় 7 দিয়ে ভাগ করা যাবে। এবারে কখন সব সময় 3 দিয়ে ভাগ যাবে, কখন সব সময় 7 দিয়ে ভাগ যাবে, সেটা হচ্ছে নির্ভর করছে কার উপরে? দেখো, এই x এর উপরে, এই x এর উপরে। ভালো করে খেয়াল করো, এই 3x কথাটা মানে কি জানো তো? 3x কথার মানে হচ্ছে স্যার 3 ইন্টু এক্স। তুমি এক্স এর ভ্যালু বসাও। এবারে দেখো, এক্স এর ভ্যালু যদি আমি বসাই 1, তো এই ভ্যালুটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে দেখো 3। দেখো, এটা 3 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। এক্স এর ভ্যালু যখন তুমি 2 বসাবে, তখন এখানে বসাবে, বসালে 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 এটা কত হবে? দেখো, 3 2 হবে কত? 6 হবে। যখন এখানে তুমি 3 বসাবে, তখন দেখো সংখ্যাটা কত হবে? দেখো 9 হবে। অতএব তুমি এক্স এর ভ্যালু যে কোনো ইন্টিজার নিয়ে নাও, 1 2 3 4 5 6 7 8, যে কোনো সংখ্যা নিয়ে নাও, আমার কাছে সব সময় এই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে স্যার। দেখো, এখানেও এই সংখ্যাটা কি হবে বলো? এক্স এর যে কোনো ভ্যালু তুমি নাও, এই সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক? বোঝা গেল? এটা হচ্ছে সিঙ্গেল নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে স্যার। এবার দেখো, এবারে তোমাকে আমি বলছি যে কোনো একটা সংখ্যা তুমি বলো যাকে 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, এরকম একটা সংখ্যা বলো। সঙ্গে সঙ্গে আমরা এরকম সংখ্যা বলবো কি? 4x প্লাস হচ্ছে 2 ভাগশেষ থাকবে, দেখো এটা। এই সংখ্যাটাকে আমি বললাম কি? এমন একটা সংখ্যা বলো যাকে 4 দিয়ে ভাগ করলে 2 থাকবে কি ভাগশেষ। তুমি চেক করে দেখো, এক্স এর যে কোনো ভ্যালু বসিয়ে দাও, যে সংখ্যাটা পাবে তাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, দেখো ভাগশেষ পাবে 2। দেখো, তুমি হিসাব করো। আমি যদি বলি এক্স এর ভ্যালু হচ্ছে স্যার কত? 1, তার মানে কত হবে? দেখো 4 ইন্টু 1 প্লাস 2, দেখো কত হচ্ছে? দেখো 6। এক্স এর ভ্যালু আমি বললাম 2, এক্স এর ভ্যালু যদি 2 হয়, কত হবে? 4 ইন্টু 2 প্লাস দেখো 2, কত হচ্ছে? 4 2 8, 2 কত হচ্ছে? দেখো 10। আমি বললাম এক্স এর ভ্যালু হচ্ছে 3, যদি বসাই তাহলে কত হবে? 4 ইন্টু হচ্ছে 3 প্লাস হচ্ছে 2, 4 3 12, 2 কত হবে? দেখো 14। দেখো, এই 3টে সংখ্যা আমরা বের করলাম। এই 3টে সংখ্যাকে তুমি 4 দিয়ে ভাগ করো তো ভাই, প্রত্যেক জায়গাতে তুমি রিমাইন্ডার 2 পাও কি পাও না? দেখো তো। দেখো, 4 দিয়ে ভাগ করো, 4 একে 4, 2 রিমাইন্ডার। 10 দিয়ে ভাগ করো, 10কে ভাগ করো 4 দিয়ে, 4 2 8, 2 রিমাইন্ডার। 14কে ভাগ করো 4 3 12, দেখো 2 রিমাইন্ডার পাচ্ছ, ঠিক আছে? ওকে। এবারে আমরা এতক্ষণ পর্যন্ত সিঙ্গেল সিঙ্গেল কনসিডার করছিলাম, মানে যে শুধু 4 দিয়ে ভাগ করলে ভাগফল হবে, 3 দিয়ে ভাগ করলে কি হবে, শুধু সিঙ্গেল সিঙ্গেল ছিল। এবারে তোমাকে আমি নেক্সট স্টেপে নিয়ে যাই। সেটা হচ্ছে, আমি তোমাকে বললাম এমন একটা সংখ্যা বলো যাকে, এমন একটা সংখ্যা বলো যাকে হচ্ছে 2 দ্বারা এবং 3 দ্বারা ভাগ যায়। এরকম একটা সংখ্যা বলো যেটা 2 আর 3 দ্বারা ভাগ যায়। তুমি বলবে 6। আমি কিন্তু এখনো পর্যন্ত এইটাতে আসেনি। সব থেকে ছোট সংখ্যা বলো যেটা 2 আর 3 দ্বারা ভাগ যায়, আমি কিন্তু ওটাতে একবারও আসিনি। বা সব থেকে বড় সংখ্যা বলো, এরকম আমি আসিনি। আমি বলেছি এরকম সংখ্যা বলো যেটা 2 এবং 3 দ্বারা ভাগ যাবে। সঙ্গে সঙ্গে আমরা কি করব? 2 এবং 3-এর এলসিএম কত হবে স্যার? 2 এবং 3-এর এলসিএম হবে 6। অতএব এরকম সংখ্যা আমরা পাবো 6x। ভালো করে খেয়াল করো, এরকম সংখ্যা আমরা পাবো কি? দেখো 6x। তুমি x এর ভ্যালু যদি 1 বসাও, তাহলে এটা কত হবে? 6 হবে, যেটা 2 দ্বারাও ভাগ যায়, 3 দ্বারাও ভাগ যায়। x এর ভ্যালু যদি আমি 2 বসাই, কত হবে স্যার? 12 হবে, 12 হবে, যেটা 2 দ্বারাও ভাগ যায়, 3 দ্বারাও ভাগ যায়। যদি আমরা 3 বসাই, কত হবে? 6 3 18 হবে। তাহলে সেক্ষেত্রে কি হলো স্যার? সেক্ষেত্রে দেখো 18 হলো। 18 দেখো 2 দ্বারাও ভাগ যায়, 3 দ্বারাও ভাগ যায়। এবারে তোমাকে প্রশ্ন করবে সব থেকে মিনিমাম নাম্বার কি বের করো যেটা 2 এবং 3 দ্বারা ভাগ যায়। তো সিম্পল, তার জন্য একদম বেসিক কনসেপ্ট করেছি। সব থেকে ছোট সংখ্যা বলো যেটা 2 এবং 3 দ্বারা ভাগ যায়, সেটা হচ্ছে কি?
এলসিএম করব 2 আর 3-এর। এটা ছোট সংখ্যা বলে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু এটা যদি আমি এক্ষুনি 12 আর 32 করে দিই, সঙ্গে সঙ্গে থোড়ি বলতে পারবো? বলতে পারবো না, তো তখন আমাকে এলসিএম পদ্ধতিতে যেতে হবে, তাই না? তাহলে এবারে একটা জিনিস খেয়াল করো তুমি, এখানে এটা পেলাম। আর একটা এক্সাম্পল নেই, আমি তোমাকে বললাম এরকম একটা সংখ্যা বলো যেটা হচ্ছে 3 এবং 5 দ্বারা ডিভিজিবল। এরকম সংখ্যা বলো 3 এবং 5 দ্বারা ডিভিজিবল। সঙ্গে সঙ্গে আমি বলবো 3 এবং 5-এর এলসিএম কত হবে স্যার? এলসিএম হচ্ছে 15। অতএব এরকম সংখ্যা আমরা পাবো কত? এরকম সংখ্যা আমরা পাবো হচ্ছে 15x। এরকম সংখ্যা পাবো কত? 15x। তাহলে 15x সংখ্যাটা এমন সংখ্যা যেটা অল ভ্যালু এক্স এর জন্য 3 এবং 5 দ্বারা কি হয় বলো? ডিভিজিবল হয়। এটা গেল হচ্ছে ফার্স্ট পার্ট। আচ্ছা, এরকম আর একটা এক্সাম্পল যদি তোমাকে দেই আমি, ধরো আমি এরকম সংখ্যা বললাম যে 8, এমন একটা সংখ্যা বলো যেটা 8 এবং 12 দ্বারা ডিভিজিবল। এরকম সংখ্যা বলো যেটা যারা এরকম সংখ্যা বলো যারা 8 এবং 12 দ্বারা ডিভিজিবল। প্রথম আমাদের কাজটা কি হবে স্যার? প্রথম কাজটা হবে এদের হচ্ছে এলসিএম বের করা। আমি দেখতে পাচ্ছি এলসিএম কত হচ্ছে? 24 হচ্ছে। তাহলে তার মানে আমি সংখ্যাটা কি বলবো? 24x। এক্স এর যে কোনো ভ্যালুর জন্য, এক্স এর যে কোনো ভ্যালুর জন্য যে সংখ্যাগুলো পাবো তারা প্রত্যেকে দেখো 8 দ্বারাও ডিভিজিবল হবে, 12 দ্বারাও ডিভিজিবল হবে। এবারে আসছি আমরা নেক্সট টাইপে। আমি এখন কি বললাম? এমন সংখ্যাগুলো বলো যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ যায়, প্রত্যেকবারে ভাগ যায়। কিন্তু সেটাকে আমি এবারে বললাম ঠিক এইটার এক্সাম্পল নিয়ে আমি বলছি যে এমন সংখ্যা একটা রিপ্রেজেন্টেশন তুমি বলো যেটাকে 8 দিয়ে 12 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার একটা থাকে হচ্ছে দেখো 5। প্রত্যেক ক্ষেত্রে আমার একটা কি থাকে বলো? 5 ভাগশেষ থাকে। এক্ষুনি যদি তোমাকে আমি বলি এরকম সংখ্যার তুমি একটা রিপ্রেজেন্টেশন বা একটা ফরম্যাট বলো যাকে আমরা 5 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। এক্ষুনি আমরা করলাম যে এরকম সংখ্যা কে হবে? এরকম সংখ্যা হবে দেখো 5x। আমি যদি বলি এই সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 ভাগশেষ থাকবে, আমি বলবো +3। দেখো 5-এর এক্স এর ভ্যালু তুমি যা খুশি বসাও, সেই সংখ্যা যেটা পাবে তাকে কি করবে? 5 দিয়ে ভাগ করবে, প্রত্যেকবার তুমি পাবে 3 ভাগশেষ। 5-এর এক্স এর ভ্যালু যদি 1 হয় তার মানে এটা কত হবে? 5 + 3, তার মানে কত হচ্ছে স্যার? 8 হবে। এটার ভ্যালু যদি 2 বসাই, আমি কার ভ্যালু বসাচ্ছি? এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু যদি 2 বসাই তাহলে কত হবে? 5 × 2 = 10 + 3 দেখো 13। এবারে কথাটা হচ্ছে এটাই যে আমাকে সব সময় জিজ্ঞেস করবে সব থেকে ছোট সংখ্যা বলো যাকে 5 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 ভাগশেষ থাকবে, বা সব থেকে ছোট সংখ্যা বলো যাকে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। সব থেকে ছোট সংখ্যা এরকম কে হবে? 8 হবে। এক্স এর ভ্যালু সব থেকে ছোটর জন্য 5x + 3 এর সব থেকে ছোট ভ্যালু পাওয়া যাবে। এই যে কথাগুলো তোমাকে বলছি না, এই যে পুরো জিনিসটা আজকের ক্লাসে হচ্ছে, এটা আগামীতে তোমার অ্যালজেব্রার ক্ষেত্রেও কাজে লাগবে, আগামীতে অন্যান্য অঙ্কের ক্ষেত্রেও এই কনসেপ্টটা কাজে লাগবে, এবং নাম্বার সিস্টেমে তো মাত্র লাগবেই। ঠিক আছে? এই জন্য কিছুটা জিনিস আজকের সময় নিয়ে তোমাকে আমি করিয়ে দিচ্ছি। পরবর্তীকালে যখন আমরা নাম্বার সিস্টেম করব, আমরা এই ধরনের জিনিসে আরো নতুনভাবে করব। ঠিক আছে? তাহলে এখানে আমি বলেছি কি, সংখ্যা বলো যাকে 8 এবং 12 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। প্রথম কথা হচ্ছে সংখ্যা বলো যাকে 8 এবং 12 দ্বারা ভাগ যায়, সেটা হচ্ছে দেখো 24x। প্রথম কথা হচ্ছে 8 এবং 12-র এলসিএম নেব 24, তার সাথে একটা এক্স নিয়ে নেব গুণ হিসেবে। দিলে কি হবে? ফরমেশনটা তৈরি হবে, যত কোটি কোটি সংখ্যা পাওয়া যাবে এক্স এর ভ্যালুর জন্য প্রত্যেকটাই 8 এবং 12 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে স্যার? এবারে বলছি প্রত্যেকবারে 5 রিমাইন্ডার থাকবে। সঙ্গে সঙ্গে আমরা কি বসিয়ে দেবো? এখানে 5 বসিয়ে দেবো। বলো বোঝা গেল কি গেল না? তাহলে এখানে যদি আমি এক্স এর ভ্যালু যদি কি বসাই, এক্স এর ভ্যালু 1 এর জন্য এটা কত হবে স্যার? 24 × 1 প্লাস দেখো 5 কত হবে? 24 × 5 = 29। এক্স এর ভ্যালু 2 এর জন্য কত হবে? 24 × 2 = 48। আমরা যদি একটা লাইন লিখি, 24 × 2 প্লাস 5, 24 × 2 = 48, 48 আর 5 48 5 কত হবে? দেখো 53। দেখো 53 কে তুমি 8 দিয়ে ভাগ করো, 8 × 6 = 48, 5 ভাগশেষ থাকবে। 12 4 12 4 48, তাই তো? 12 4 48, সেক্ষেত্রেও 5 ভাগশেষ থাকবে। ঠিক আছে স্যার? তাহলে ফরমেশনটা বোঝা গেল। এবারে আমাকে জিজ্ঞেস করবে কি
যে মিনিমাম একটা সংখ্যা বলো যাকে এত 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 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারে এই ভাগশেষ থাকবে। তার মানে সেখান থেকে তুমি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলে এবারে, যে এমন একটা সংখ্যা বলো 8, 12 এবং ধরো আমি বললাম 16, এই তিনটে দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটাকে প্রত্যেকবারে আমি বলছি 4 ভাগশেষ থাকবে। তাহলে প্রথম আমার কাজ কি হবে, এই তিনজনের দেখো এলসিএম বের করা। 12, 8 এবং 16 এলসিএম কত হচ্ছে গো, বলো 48 হচ্ছে। 8 6 48, 12 4 48, 16 3 48। তাহলে সংখ্যাটা কি হবে, সংখ্যাটা হবে স্যার 48x+4। আমার যেহেতু এলসিএম জানতে চেয়েছে, তার তার মানে সব থেকে ছোট সংখ্যা যাকে এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ। তার মানে সব থেকে ছোট সংখ্যা কখন পাওয়া যাবে, যখন এক্স এর ভ্যালু 1 পাওয়া যাবে। তার মানে 48 প্লাস হচ্ছে 4, তার মানে সংখ্যাটা কত হচ্ছে দেখো 52। সব থেকে ছোট সংখ্যা এরকম যাকে 8 দিয়ে, 12 দিয়ে এবং 16 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারে কত ভাগশেষ থাকবে বলো, 4 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে এবারে তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো যে এখানে আমরা কি করলাম। আমি তোমাকে এই ফরমেশনটা বানানো শেখালাম। তাহলে এই প্রথম যে আমাদের টাইপটা ছিল, ভালো করে খেয়াল করো, একবারে আমাদের ফার্স্ট টাইপের যে কোশ্চেনটা ছিল, এই প্রথম কোশ্চেনের টাইপটা আমরা শিখলাম কিনা দেখো। যখন একটি সংখ্যাকে 15, 20, 35 দ্বারা ভাগ করা হয়, তখন প্রতিবার অবশিষ্ট 8 সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখো আমরা এতক্ষণ ধরে প্রথম যে টাইপটা হলো, আমরা শুধুমাত্র সেই টাইপটাই কিন্তু শিখলাম। ওকে, পরবর্তী টাইপগুলো আমি তোমাকে শিখিয়ে দেবো, এক লাইনে শিখিয়ে দেবো, ওর জন্য বেশি কাঠখড় পোড়াতে হবে না। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে কিন্তু এই প্রসেসে যাওয়া নয়। আবারও বলছি, আমাদের টার্গেট কিন্তু যে জেনারেল প্রসেসটা আমি তোমাকে দেখালাম ওই প্রসেসে যাওয়া নয়। আমাদের টার্গেট হচ্ছে ডিভিজিবিলিটি চেক করে উত্তর বের করা। ঠিক আছে স্যার, চলো প্রথম যে কনসেপ্টটা আমরা শিখলাম ওই কনসেপ্টের উপরে আমরা হচ্ছে অঙ্কগুলো দেখব। ঠিক আছে, ওই কনসেপ্টের উপরে যদি আমরা অঙ্কগুলো দেখি, ভালো করে খেয়াল করো কি বলেছে। একটা একটা পয়েন্টে আসো, কি বলেছে ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে, দেখো কি বলেছে এখানে, জাস্ট 1 মিনিট। দেখো এখানে যেটা বলা হয়েছে, দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 12, 15, 20 and 54 লিভস এ রিমাইন্ডার 4 ইন ইচ কেস। তাহলে অ্যান্সার কি হবে স্যার, এলসিএম বার করব। এলসিএম বের করে কি করব, 4 যোগ করব। তাহলে এদের অ্যাকচুয়াল প্রসেসটা কি, অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে তুমি এভাবে বার করবে। কার এলসিএম বার করবে, এলসিএম বের করবে তুমি দেখো 12, তুমি বের করবে হচ্ছে কার 15, 20 এবং হচ্ছে দেখো 54 এবং হচ্ছে 54। এদের তুমি এলসিএম বার করো, দেখো 2 দিয়ে ভাগ করো। 2 6 12, 15, 2 10 20, 2 2 4, 2 7 14। ঠিক আছে, আবার দেখো 2 একবার যাবে, 2 3 6, দেখো 2 15, এটা দেখো 2 5 10, এটা দেখো 2 27। ওকে, আর এরপরে হচ্ছে দেখো 3 যেতে পারে, 3 1 3, 3 5 15, আর একটা 5 থাকবে, আর এটা কত হবে 3 9 27। ঠিক আছে, এরপরে আর একটা 5 যাবে, 5 যাবে, এটা 1 থাকলো, এটা 1 হবে, এটা 1 হবে, আর এটা হচ্ছে 9। এটা জেনারেল প্রসেস। ঠিক আছে, দেখো 5 2 10, 2 হচ্ছে দেখো 20, আর 9 3 কত হবে 27। তাহলে এটা হচ্ছে যদি গুণ করি আমরা কত হবে 540। অতএব আমরা তখন তোমাকে বলবো যে এরকম সব থেকে ছোট সংখ্যা যাকে এটা 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 দিয়ে ভাগ করলে সব থেকে ছোট সংখ্যা কে হবে, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 540 হবে, এবং তাকে ভাগ করলে প্রত্যেকবারে কি হবে 4 ভাগশেষ থাকবে। তো এরকম সংখ্যা কি হবে, এরকম সংখ্যা হবে, জাস্ট এর সাথে আমরা কি করব, এর সাথে আমরা কি করব, যেটা ভাগশেষ হবে বলবে সেটাকে যোগ করে দেবো। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের কত হলো দেখো 544। এটা হচ্ছে আমাদের দেখো নর্মাল প্রসেস, এটা হচ্ছে আমাদের এলসিএম বের করার প্রসেস। ঠিক আছে, এবারে আমরা শিখব হচ্ছে ডিভিজিবিলিটি প্রসেস। কিভাবে, ভালো করে এবারে খেয়াল করো। আমি যদি এখানে তোমাকে আমি এটাকে বলি, ডিভিজিবিলিটি প্রসেস যদি আমরা চেক করি সেটা কিরকম দেখো।
খেয়াল করো, আমাকে কি বলেছে, এরকম একটা সংখ্যা বলো যাকে এই তিনটে সংখ্যা ভাগ করলে ভাগশেষ 4 থাকবে। অপশানে যে সংখ্যাগুলো তোমাকে দেওয়া আছে তাদের কাছে এক্সট্রা করে 4 ধরা আছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি যদি বলি এরকম একটা সংখ্যা বলো যাকে 9 দ্বারা ভাগ করলে, প্রত্যেকবারে 9 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ থাকে, 9 দ্বারা ভাগ করলে হচ্ছে 1 ভাগশেষ থাকে। তাহলে এরকম যদি আমি বলি, চারটে তোমাকে অপশান বলি, এ বি সি ডি করে চারটে অপশান বলি, একটা সংখ্যা বলো যাকে হচ্ছে 9 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ থাকে। আমি বলছি এটা কত, 54, আমি বলছি 85, আমি বলছি 79, আর একটা সংখ্যা আমি ধরো বললাম কত, যে 81, আর একটা সংখ্যা ধরো আমি বলছি কত, 181, ঠিক আছে। তাহলে তুমি এবারে বলো একটা সংখ্যা বলো যাকে 9 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ হয়। এরকম সংখ্যা চারটে অপশানে আছে যাকে 9 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে। তার মানে আমি যদি এই ভাগশেষের পরিমাণটা বাদ দিয়ে দিই, তার মানে চেক করব কি তারপরে 9 দ্বারা ডিভিজিবল সংখ্যা কিনা। তাহলে ভালো করে দেখো, আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, প্রত্যেকের থেকে 1 বাদ দিয়ে কত হবে, এটা 53, এটা হচ্ছে 84, এটা হচ্ছে 78, আর এটা দেখো 180। এর মধ্যে কোন সংখ্যাটা আছে যেটা হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল? একমাত্র এই সংখ্যাটা আছে, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ঠিক সেম কথাটা হচ্ছে এখানে দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? এখানে তোমাকে এটা দেওয়া আছে যে এই চারটে অপশানের মধ্যে সব থেকে ছোট কোন সংখ্যাটা, যেটাতে তাকে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ থেকে যাবে। তার মানে আমি যদি বলি এখানে 4 যদি কমিয়ে বলি কত হবে, 446, এটা 4 কমিয়ে বললে কত হবে, 450, এটা 4 কমিয়ে বললে কত হবে, 536, আর এটা 4 কমিয়ে বললে কত হবে দেখো, 540। এবারে এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যা যেটা দেখো 12 দ্বারা ডিভিজিবল, যেটা 15 দ্বারা ডিভিজিবল, যেটা 20 দ্বারা ডিভিজিবল, এবং যেটা হচ্ছে 54 দ্বারা ডিভিজিবল। দেখো আমরা দেখা মাত্র দুটো অপশানকে উড়িয়ে দিতে পারি কোন কনসেপ্টে, যে ওই সংখ্যাটা তো অমুক সংখ্যা দ্বারা ডিভিজিবলই হবে না। দেখো আমি যদি ডিভিজিবিলিটি চেক করি, কোনো সংখ্যা 20 দ্বারা ডিভিজিবিলিটি যদি চেক করতে যাই, সংখ্যাটা ডেফিনেটলি 10 দ্বারা ডিভিজিবল হবে। এখানে আমি দেখেই বলতে পারি স্যার এই সংখ্যাটা 10 দ্বারা কোনোদিন ডিভিজিবল হবে না, কারণ এদের ইউনিট ডিজিটে 0 নেই। ওকে, এরপরে চেক করব আমরা কাকে, এরপরে চেক করব এদের মধ্যে কোন সংখ্যাটা, দেখো যে সংখ্যা 12 দ্বারা ডিভিজিবল সে সংখ্যা 3 দ্বারা ডিভিজিবল, 4 দ্বারা ডিভিজিবল। যে সংখ্যা 15 দ্বারা ডিভিজিবল সে 3 দ্বারা ডিভিজিবল, 5 দ্বারা ডিভিজিবল। যে সংখ্যা 54 দ্বারা ডিভিজিবল সে 9 দ্বারা ডিভিজিবল, 6 দ্বারা ডিভিজিবল। এবারে তুমি যে দুজন পড়ে আছে তাদের মধ্যে তুমি যদি 9 দ্বারা ডিভিজিবিলিটি চেক করতে যাও তাহলে কিন্তু ফেঁসে যাবে। কারণটা কি, দেখো 5 আর 4 9, ডিজিট সাম 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তার মানে এটা 9 দ্বারা ডিভিজিবল হবে। 5 4 0, এটারও ডিজিট সাম দেখো 9, তাহলে এটাও কিন্তু 9 দ্বারা ডিভিজিবল হবে। কিন্তু আমি যদি 4 দিয়ে চেক করি, ভালো করে খেয়াল করো, লাস্ট দুটো ডিজিট কার 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে, একমাত্র এটা। দেখো 50 কি 4 দ্বারা ডিভিজিবল হয়? হয় না। একমাত্র ডিভিজিবল হচ্ছে এটা। দেখো দুটো অলরেডি, প্রথম দুটো অপশন বাদ চলে গেছে, দেখা মাত্র বাদ। তারপরে দুটোর মধ্যে জাস্ট একটা কনসেপ্ট বা একটা জায়গা দেখে নেবো যে কোনটা ডিভিজিবল হচ্ছে কি হচ্ছে না, সেখান থেকে সরাসরি আমি বলে দেবো উত্তর ডি হবে। এবারে আমি এত কিছু লিখে করলাম বলে তোমার জিনিসটা বুঝতে এত সময় লাগলো। এবারে আমি যদি অঙ্কটাকে পরীক্ষা হলে অঙ্কের মতো করতে চাই তাহলে কি করব? তাহলে তাহলে তখন আমরা কি করব, তখন আমরা সরাসরি একটা লাইনই এখানটাতে লিখবো। একটা লাইন কি লিখবো, শুধুমাত্র আমি এখানে বাদ দিয়ে উত্তরটা কত হয় লিখবো। এটা প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে, তার মানে স্যার এটা হবে 446, এটা হবে স্যার 450, এটা হবে স্যার 436, আর এটা হবে স্যার 540। ওকে, তাহলে আমি এবারে দেখবো ডিভিজিবিলিটি চেক করব ওখান থেকে, আর তো লেখার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি 20 দ্বারা ডিভিজিবল, স্যার এ হবে না, এ হবে না, এ হবে না। কোনটা 20 দ্বারা ডিভিজিবল, কে কে হবে না, এই দুজন হবে না, কারণ তাদের ইউনিট ডিজিটে 0 নেই বলে। ওকে, এরপরে চেক করব কাকে,
দেখতে পাচ্ছি 9 দ্বারা ডিভিজিবল দুজনই হচ্ছে, সঙ্গে সঙ্গে চোখ গেল 12-র দিকে। যে সংখ্যা 12 দ্বারা ডিভিজিবল হবে সে 4 দ্বারাও ডিভিজিবল হবে। 4 দ্বারা ডিভিজিবিলিটি চোখ চেক করতে গিয়ে দেখলাম 4 দ্বারা ডিভিজিবল নয়, অতএব একমাত্র এটা পড়ে আছে, উত্তর হচ্ছে কত হবে, ডি হবে। ঠিক আছে, চলো এরকম কনসেপ্ট দিয়ে নেক্সট কোশ্চেনটা যদি করি হয় কিনা দেখি। সর্বনিম্ন সংখ্যা যাকে 4, 6, 8, 12 এবং 16 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। তাহলে 2 যদি ভাগশেষ থাকলোই, তাহলে আমার সংখ্যাটা কত, অ্যাকচুয়াল সংখ্যাটা কত, এটা হবে 44, এটা কত হবে 46, এটা কত হবে 48, আর এটা কত হবে স্যার 54। ওকে, এবারে আমাকে জিজ্ঞেস করেছে যে সর্বনিম্ন কোন সংখ্যা। সব সময় আমরা টেস্টিং শুরু করব সব থেকে ছোট সংখ্যা দিয়ে। দেখো এখানে সব থেকে ছোট সংখ্যা কি আছে, দেখো 44। দেখো যে সংখ্যা 6 দ্বারা ডিভিজিবল, সে যে সংখ্যাটা বের করব সে যদি 6 দ্বারা ডিভিজিবিলিটি চেক করি, প্রথম কথা হচ্ছে 44 সংখ্যাটা 6 দ্বারা ডিভিজিবল হবে না, কারণ 44 সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল নয়। ঠিক আছে, তারপরের সংখ্যাকে আমরা কি বের করছি, সব থেকে ছোট সংখ্যা, অর্থাৎ সিকোয়েন্স শুরু করব ছোট থেকে। দেখো 44-এর পরে আছে 46। দেখো এই সংখ্যাটা 6 দ্বারা কি ডিভিজিবল হবে, 6 দ্বারা স্যার যে ডিভিজিবল সে 2 দ্বারা ডিভিজিবল হবে, 3 দ্বারাও ডিভিজিবল হবে। 46 কি স্যার 3 দ্বারা ডিভিজিবল, ডিজিট সাম কি বলছে 6 4 10, 3 দ্বারা ডিভিজিবল নয়, অতএব এটা হওয়া সম্ভব নয়। এরপরে আসছি স্যার 48। স্যার 48 কি কোনো সংখ্যা দিয়ে ডিভিজিবিলিটি আটকে যেতে পারে? স্যার 4 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে, 16 দিয়ে ভাগ যাবে, 16 3 48। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে, এইটা হবে। ঠিক আছে, তোমার এবারে ইনিশিয়াল স্টেজে মনে হতে পারে যে স্যার এইগুলো তো আমরা নর্মাল এলসিএম এইচসিএফ বের করেই করতে পারি, কিন্তু তোমাকে আমি বলছি যখন সংখ্যা অনেক বড় থাকবে, তুমি আগের অঙ্কটা ভালো করে খেয়াল করো। আগের অঙ্কটাতে তুমি 12, 15, 20, 54 এদের এলসিএম বের করতে তোমার টাইম লেগেছিল কি লাগেনি? এটা ছোট সংখ্যা আছে বলে তুমি দেখে উত্তর বের করতে পারবে, বা এলসিএম তোমার মুখে মুখে হয়ে যাবে। 4, 6, 8, 12 এবং 16 দেখে বুঝতে পারছি এলসিএম হবে কত, 48 হবে এলসিএম, দেখে বুঝতে পারছি আমরা, তাই না? কিন্তু সংখ্যা যদি বড় দিয়ে দেয় তখনই আমাদের প্রবলেম শুরু হবে। দেখো যখন একটি সংখ্যাকে 15, 20, 35 দ্বারা ভাগ করা হয়, প্রতিবার অবশিষ্ট 8 থাকে। দেখো এখানে সংখ্যাগুলো অনেক বড় আছে, সেক্ষেত্রে তোমার এলসিএম বের করতে প্রবলেম হবে। সঙ্গে সঙ্গে তুমি কি করো, এদের থেকে অ্যাকচুয়াল সংখ্যাটা বের করার চেষ্টা করো, কত হবে 420 হতে পারে। 8 বাদ দিলে কত হবে, 8 বাদ দিলে স্যার 419 হবে। 8 বাদ দিলে স্যার কত হবে, 320 হবে। আর 8 বাদ দিলে কত হবে, 330 হবে। এবারে আমরা দেখবো সঙ্গে সঙ্গে একটা দুটো কনসেপ্ট অ্যাপ্লাই করে একটা দুটো অপশন বাদ দিয়ে দেবো। প্রথম কথা হচ্ছে কি, 20 দ্বারা ডিভিজিবল হবে কিনা। প্রথম কথা হচ্ছে স্যার এই সংখ্যা তো 20 দ্বারা ডিভিজিবল হয় না, হবে না, ইউনিট ডিজিটে 0 নাই, একটা অপশন বাদ হয়ে গেল। এরপরে কে কে পড়ে আছে একবার দেখো, পড়ে আছে হচ্ছে দেখো 15, 20 এবং হচ্ছে আমাদের 35। একটা একটা পার্টে আসো। যে সংখ্যা 15 দ্বারা ডিভিজিবল সে 3 দ্বারা ডিভিজিবল, 5 দ্বারা ডিভিজিবল। যে 20 দ্বারা ডিভিজিবল সে 4 দ্বারা ডিভিজিবল, 5 দ্বারা ডিভিজিবল। যে 35 দ্বারা ডিভিজিবল সে 7 দ্বারা ডিভিজিবল এবং 5 দ্বারা ডিভিজিবল। সঙ্গে সঙ্গে তুমি চেক করে নাও যে এই সমস্ত চেক করতে কি কয়েক সেকেন্ড লাগবে। আমি তোমাকে বোঝাচ্ছি বলে তোমার টাইম লাগছে, আমার টার্গেট হচ্ছে সবসময় এমন একটা দুটো ধরে নেওয়া যেটাতে চেক করা সুবিধা। দেখো 4, স্যার 4 দ্বারা এটা ডিভিজিবল হয় না, সঙ্গে সঙ্গে বাদ গেল। এরপরে চেক হবে কে, এরপরে চেক হবে 7 দ্বারা ডিভিজিবল। দেখো 320 কি 7 দ্বারা ডিভিজিবল হয়, স্যার হয় না, 420 হয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো আমাদের কত, 428। ওকে, তুমি যদি নর্মাল প্রসেসে করতে চাইতে তুমি ডেফিনেটলি করতে পারো নর্মাল প্রসেসে। তার জন্য কি হবে আমাদের, তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমাদের প্রথম বার করতে হবে এলসিএম। কার এলসিএম, স্যার 15, 20 এবং হচ্ছে 35 এদের এলসিএম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভাগ করব, কত দিয়ে যাচ্ছে দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 3 15, 5 4 20, 5 7 35। তাহলে 7 3 21 আর হচ্ছে দেখো 5 4 7 3 21, 5 4 20। গুণ করলে হবে 0, 2 1 2, 2 2 4। দেখো 420 ভাগ করলে 8 ডিভিজিবল, 8 হচ্ছে রিমাইন্ডার পাওয়া যাবে, 8 যোগ করে দেবো, দেখো 428। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4 দেখো। কোন ছোট সংখ্যা 15, 20, 36 এবং 48 দ্বারা পৃথকভাবে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে? তাহলে 3 যদি অবশিষ্ট থাকে, সঙ্গে সঙ্গে আমি সংখ্যাগুলো লিখবো কত, 180,
240, 480 আর হচ্ছে 720। ঠিক আছে, এবার দেখো আমাদের কোন কোন সংখ্যা চেক করতে হবে স্যার? 15, 20, 36 এবং হচ্ছে 48। দেখো একটা দুটো চেক আমরা এমনি নর্মালি কিছু কিছু সংখ্যা ধরে করতে পারি। সেটা হচ্ছে দেখো, যেমন হচ্ছে সবসময় তুমি চেক করার চেষ্টা করবে 3 দ্বারা ডিভিজিবল কিনা, 7 দ্বারা ডিভিজিবল কিনা, এইগুলো দিয়ে। দেখো আমি যদি এখানে দেখি যে এরা 4 দ্বারা ডিভিজিবল কি সবাই হবে? কারণ আমি এখানে দেখতে পাচ্ছি 20 4 দ্বারা ডিভিজিবল। 15 মানে কি? 15 মানে হচ্ছে 3 এবং 5 দ্বারা ডিভিজিবল। 20 মানে হচ্ছে 4 এবং 5 দ্বারা ডিভিজিবল। 36 মানে হচ্ছে 9 এবং 4 দ্বারা ডিভিজিবল। এটা হচ্ছে দেখো 8 এবং 6 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে স্যার? আচ্ছা আমি দেখি তো 3 দ্বারা ডিভিজিবল কে হতে পারে। দেখো প্রত্যেকে 3 দ্বারা ডিভিজিবল, 8 1 2 4 4 8 7 2, প্রত্যেকে 3 দ্বারা ডিভিজিবল। সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে, এবার দেখবো কি 9 দ্বারা ডিভিজিবল কি কাউকে বাদ দিতে পারি? বাদ দিতে পারি স্যার। 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে ডিজিটাল সাম, অতএব এটা হবে না। 8 আর 4 12 হচ্ছে, অতএব এটা হবে না। রইল বাকি এটা এবং হচ্ছে এটা, 1 8 0 7 2 0। আমাদের কি সংখ্যা বার করতে হবে? সব থেকে ছোট সংখ্যা। সব থেকে ছোট সংখ্যার জন্য আমি সব থেকে ছোট সংখ্যা থেকে অপশন টেস্ট করা শুরু করব। ভালো করে খেয়াল করো, এই সংখ্যাটা প্রথম কথা হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল প্রমাণিত, 5 দ্বারা ডিভিজিবল প্রমাণিত, 4 দ্বারা ডিভিজিবল প্রমাণিত, 6 দ্বারা ডিভিজিবল, যে সংখ্যা 2 দ্বারা যাবে সে 3 দ্বারাও যাবে, প্রমাণিত। 8 দ্বারা স্যার কি ডিভিজিবল হবে? দেখো 8 দ্বারা মানে তিনটে সংখ্যা চেক করব, 8 2 16 20 হয়ে যাচ্ছে। 8 দ্বারা স্যার ডিভিজিবল হলো না, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা হবে। কারণ দুটো অপশান পড়ে আছে, একটা না হলে আর একটা ডেফিনেটলি হবে। আবারও বলছি, তোমাকে জিনিসগুলো বোঝাচ্ছি বলে ধরে ধরে এই কনসেপ্টে তোমার এইগুলো বুঝতে অসুবিধে হচ্ছে। না হলে তুমি যদি নর্মাল প্রসেসে করতে চাও করতে পারো। এলসিএম বের করবে, 15 20 36 48, এদের এলসিএম বের করবে, তার সাথে 8 যোগ করবে, উত্তর বেরিয়ে যাবে। যেটা তোমার একদম বেসিক জিনিস বলেছি। ঠিক আছে, নেক্সট দেখো, কোন সর্বনিম্ন সংখ্যা যা দ্বিগুণ হলে 18 21 30 দ্বারা বিভাজ্য হবে? এটা একটু অন্য রকমের প্রশ্ন। দেখো আমরা কি করতে পারি, ভালো করে খেয়াল করো তুমি। আমি যদি নর্মাল প্রসেসে যাই, দেখো এরকম কোন সংখ্যা যাকে দ্বিগুণ করলে, ধরো আমি বলছি যে 4 এবং হচ্ছে 9 দ্বারা, 4 এবং হচ্ছে, বা ধরো আমি বলছি এটাকে কত, 9 এবং 12 দ্বারা, এরকম কোন সংখ্যা যাকে দ্বিগুণ করলে 9 এবং 12 দ্বারা ডিভিজিবল হবে? তাহলে আমরা আগে সংখ্যাটা তো দেখি কি হয়। দেখো আমরা যদি এরকম সংখ্যা কি বের করতে চাই, এদের এলসিএম বার করব। তাহলে এরকম সংখ্যা এলসিএম কত হচ্ছে? দেখো 36 হবে, তুমি বাইরে বের করে নিতে পারো। 9 এবং 12, এটা কত হবে? দেখো 3 3 3 এ 9, 3 4 এ 12, 4 3 এ 12, 3 এ 36, 36 হচ্ছে কি এলসিএম। তাহলে তোমাকে এবারে বলেছে এরকম কোন সংখ্যা হবে যাকে ডবল করলে 9 এবং 12 দ্বারা ডিভিজিবল। তাহলে আমি যদি বলি সংখ্যাটা কত আছে, সংখ্যাটা হচ্ছে স্যার 18। সংখ্যাটা কি আছে? সংখ্যাটা হচ্ছে 18। কারণ কি, সংখ্যা সংখ্যা যাকে ডবল করলে 9 এবং 12 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে সংখ্যাটা হচ্ছে কি 18, তাহলে তাকে হচ্ছে এটাতে ডিভিজিবল হবে। তার মানে এখানে অপশানে তোমাকে ঠিক তার কি দেওয়া আছে, অপশানে ছোট সংখ্যাটা দেওয়া আছে, তাকে কি করতে হবে? ডবল করলে সেটা এদের দ্বারা ডিভিজিবল হবে। তুমি এবারে চেক করো, নর্মালি চেক করো। নর্মালি যদি আমি বলি 12 18 21 এবং হচ্ছে 30 দ্বারা ডিভিজিবল সংখ্যা চেক করো। ধরো 3 দিয়ে ভাগ করলাম, 3 4 এ 12, 3 6 18, 3 7 এ 21, 3 10 এ 30। ওকে, এরপরে দেখো 2 2 2 এ 4, 2 3 এ 6 7, দেখো 2 5 এ 10। তাহলে এরকম সংখ্যাটা কি হচ্ছে ভাই? তুমি যদি গুণ করো, 5 2 এ 10, 10 6 হচ্ছে দেখো 60, 5 2 এ 10, 10 2 এ 20, 3 এ 60। এরপরে কি আছে? 7 3 এ দেখো 21, গুণ করলে হচ্ছে 0, 6 1 এ 6, 6 2 এ দেখো কত 12। তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি সংখ্যা। তার মানে আমাকে বলেছে অপশানে কোনটি সর্বনিম্ন সংখ্যা যাকে যাকে দ্বিগুণ করলে আমার সংখ্যাগুলো ডিভিজিবল হবে। তাহলে এরকম সংখ্যা কি হবে? দেখো 630 হবে। এরকম সংখ্যা 630 যাকে হচ্ছে দ্বিগুণ করলে আমি কি পাচ্ছি? এই সংখ্যাটা এত 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 দ্বারা ডিভিজিবল। তাহলে তুমি অপশানে কি করতে, প্রশ্নে কি করতে, এদেরকে কি করতে? ডবল করতে,
করে তাদেরকে চেক করতে কোনটা এই সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে। ওকে, অনেক সময় কি হয়, নর্মাল প্রসেসটাও তোমার অনেক সহজ হয়। এটা দেখো নর্মাল প্রসেসটা তোমার কাছে অনেক সহজ, ঠিক আছে স্যার। যখন যেটা আমাদের ইউজ করতে কাজে লাগবে আমরা সেটাকে ইউজ করে শেষ করে দেবো। ওকে, দেখো এবারে আমাদের আর একটা টাইপ আছে। আর একটা টাইপ কীরকম ভালো করে খেয়াল করো। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7 এবং কোশ্চেন নাম্বার 8, তিনটে দেখো কোশ্চেনটা কীরকম দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলা আছে, সর্বনিম্ন সংখ্যা যাকে 4, 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে শূন্য অবশিষ্ট থাকে। সব থেকে ছোট সংখ্যাটা বলো যাকে 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, কিন্তু ওই সংখ্যাটাকে 13 দ্বারা ভাগ করলে 7 অবশিষ্ট থাকে। ঠিক আছে স্যার, তাহলে তুমি এখানে যে অপশানটা দেওয়া আছে তাদের মধ্যে সব থেকে ছোট সংখ্যাটা, ছোট অপশানটা দেখবো যেটা 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, তারপরে চেক করব কি 13 দ্বারা ভাগ করবো ওই সংখ্যাটাকে, 7 ভাগশেষ পাচ্ছি কিনা দেখে নেবো, ব্যাস এইটুকু হলেই হবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে অপশান টেস্ট করব। ওকে, দেখো সব থেকে ছোট সংখ্যা 36, 36 স্যার 9 দ্বারা ভাগ যায় কিন্তু 8 দ্বারা ভাগ যায় না, অপশান বাদ। ক্লিয়ার হলো ভাই? তারপরে নেবো কাকে, 72, তারপরে আছে 85, তারপরে আছে 144। 72কে যদি নেই, দেখো 72 সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা ভাগ যায়, 8 দ্বারা ভাগ যায়, 9 দ্বারা ভাগ যায়। ফার্স্ট ক্রাইটেরিয়া পূরণ, এমন একটা সব থেকে ছোট সংখ্যা যাকে 4, 6, 8, 9 দ্বারা ভাগ গেল। এবারে দেখতে হবে সংখ্যাটা 13 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ পাওয়া যায় কিনা। দেখো 72কে তুমি 13 দিয়ে ভাগ করো, 13 5 65, 7 ভাগশেষ থাকছে, অতএব আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি। ঠিক আছে স্যার, স্পিড এইভাবে তৈরি হয়। তুমি যদি ভাবো আমি প্রথম দিন এসেই অঙ্ক স্পিডে উড়িয়ে দিয়ে চলে যাব, তুমি ধরতে পারবে না ভাই। তুমি যদি কয়েকটা অঙ্ক ধরতে পারো তার মধ্যে 80% প্রশ্ন তুমি ধরতে পারবে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, জিনিস যদি তুমি শিখতে এসছো, শেখাটা সবসময় ধীরে করা উচিত। অ্যাটলিস্ট চাকরি পাওয়ার সময়, পড়াশোনা করার সময় এইটুকুই শিখেছি। তুমি যদি ভাবো যে বেশি স্পিড করে চলে গিয়ে তাড়াতাড়ি শিখে যাব, সেটা হতে পারে এই কারণে যে তুমি আগে থেকে অঙ্কটা জানো। কিন্তু যারা বেসিক থেকে অঙ্ক শিখছে তাদের জন্য ধীরে সুস্থে শেখাটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। এবং সেটা যদি আমার কাছে বা আমি যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে যাবে কিছু মাস পরে এসে। ঠিক আছে ভাই, দেখো নেক্সট কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 7। দেখো এখানে কোশ্চেন কি বলা হয়েছে। এখানে কোশ্চেনটা খুব সিম্পল একটা জিনিস বলা হয়েছে, যেটা হচ্ছে কি বলেছে কি 13 এর সর্বনিম্ন গুণ যাকে 4, 5, 6, 7 এবং 8 দ্বারা ভাগ করলে প্রত্যেকটি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। ভালো করে খেয়াল করো কোশ্চেন কি বলা হয়েছে। সংখ্যা একটা বার করো যেটা 4, 5, 6, 7 এবং 8 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। শুধু এখানে শেষ নয়, ওই সংখ্যাটা 13 দ্বারা ডিভিজিবলও হতে হবে। ঠিক আছে স্যার, আমাদের ফার্স্ট টার্গেট হবে সব থেকে ছোট এরকম সংখ্যা বের করে নেওয়া যেটা 13 মাল্টিপল। কারণ আমার সংখ্যা উত্তর যেটা হবে 13 মাল্টিপল তো হবে, তাহলে তাদের মধ্যে সব থেকে ছোট সংখ্যা ধরে নেওয়া যেটা 13 মাল্টিপল হবে, এবং তারপরে চেক করবো কাকে, এই যে এটা ডিভিজিবল করলে 2 দ্বারা ভাগ হয় কিনা। ওকে, এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে কোনো সংখ্যা 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে কি থাকবে না সেটা কে ডিনোট করবে, ইউনিট ডিজিট ডিনোট করবে। এক্সাম্পল দেখো, এই জন্য তোমাকে প্রথমে বলেছিলাম আজকে যে আজকের ক্লাসে আমরা অনেক কিছু জিনিস শিখব। তুমি দেখো, আমি যদি তোমাকে নর্মালি একটা সংখ্যা বলি যে 8, 5, 4, 3, 8, 3, ঠিক আছে, এটা গেল তো হচ্ছে অনেক বড় সংখ্যা স্যার, এটাকে ছেড়ে দিন, আপনি এটাকে সাইড করে দিন। এটাকে সাইড করে আমি তোমাকে নর্মালি ছোট ছোট সংখ্যা বলছি। দেখো তো ভাই, 82কে 5 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত হয়। 82কে 5 দ্বারা ভাগ করলে দেখো রিমাইন্ডার হয় কত, দেখো 2। 16 5 80, 2। আমি বলছি 94কে 5 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত হবে স্যার, 5 1 5, 4 নামলো, 5 8 40, রিমাইন্ডার হচ্ছে স্যার 4। আচ্ছা, এটা দুটো ডিজিটের স্যার সংখ্যা গেল। আমি যদি 3টে ডিজিটের সংখ্যা নেই স্যার, 213, একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি স্যার রিমাইন্ডার কি হবে বা ভাগশেষ কি হবে,
5 4 20 হবে, 13 নামবে, 5 2 10, রিমাইন্ডার দেখো 3 হবে। স্যার চারটে ডিজিট নিয়ে বলুন তো, চারটে ডিজিটে কি সম্ভব? চারটে ডিজিটে ওইভাবে অবশ্যই সম্ভব। 2 1 4 2, একে আমরা ভাগ করছি কত দিয়ে? 4 দিয়ে, 5 দিয়ে। দেখার সঙ্গে সঙ্গেই আমরা বলবো রিমাইন্ডার হবে স্যার 2। দেখো, তাহলে যত বড় সংখ্যাই আমার দিক না কিনা, আমি এক চান্সে দেখে বলে দিতে পারবো 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। যত বড় সংখ্যা, এত বড় সংখ্যা 5 দিয়ে ভাগ করলে লাস্ট ডিজিটটাই হবে স্যার 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ। যে কোনো যত বড় সংখ্যা তুমি হিসেব করে নাও, 9 5 2 8 7 6 3 9 1, এত বড় সংখ্যা দিয়ে তোমাকে বলে দেবে 5 দিয়ে ভাগ করে ভাগশেষ কত হবে, বের করো। শেষে কে আছে? 1 আছে। ভাগশেষ কত হবে? 5 দিয়ে। এই পুরো সংখ্যাকে যদি আমি 5 দিয়ে স্যার ভাগ করি, রিমাইন্ডার হবে কত? ইউনিট ডিজিট হবে। ঠিক আছে, এখানেও একটা এক্সট্রা কনসেপ্ট তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে কি স্যার, যদি আমাদের এরকম সংখ্যা স্যার থাকে, আপনি তো প্রত্যেকটা জিনিসই স্যার দেখালেন যেখানটাতে 5-এর থেকে ছোট সংখ্যা, এরা 5-এর থেকে সবাই হচ্ছে ছোট সংখ্যা। এই যে 1, এটা হচ্ছে 3, সবাই 5-এর থেকে ছোট সংখ্যা। 5-এর থেকে স্যার যদি বড় সংখ্যা ইউনিট ডিজিট থাকে তখন কি হবে? তুমি এক্সাম্পল নাও, 8 9, একে যদি 5 দিয়ে ভাগ করি, সঙ্গে সঙ্গে আমরা বলবো স্যার রিমাইন্ডার হবে 4। যদি আমাদের কোনো জায়গায় এরকম থাকে যে 1 2 3 1 2 8, একে 5 দিয়ে ভাগ করব, স্যার রিমাইন্ডার কত হবে? সঙ্গে সঙ্গে আমি বলতে পারি 1 সেকেন্ডে 3 রিমাইন্ডার। ঠিক আছে স্যার, কিভাবে? যখনই 5-এর বড় কোনো সংখ্যা হবে, শুধু সেই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করে দাও। 9-কে 5 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত হবে? 4 হবে। দেখো 4 ভাগশেষ। তুমি 89-কে 5 দিয়ে ভাগ করো না, 5 একে 5, 3 নামলো, 3 আর 9 কত হবে? 5 7 35 হবে। 29 থেকে 35 বাদ গেলে কত হবে? বলো, 4 হবে। এখানেও ঠিক তেমন 1 2 8, ইউনিট ডিজিট কে আছে? 8 আছে। আমরা 8-কে 5 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার কত পাবো? 3 পাবো। আমরা আবারও বলছি, এই জিনিসগুলোকে নাম্বার সিস্টেমে তোমাকে আরো ডিটেলসে বলবো, কিন্তু এখানে তোমার জিনিসটা জানা উচিত। ঠিক আছে স্যার, তাহলে আমরা কোনো সংখ্যা দেখে বলে দিতে পারি 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। দেখো এক্সাম্পল, বড় সংখ্যা নেব, এরকম 8 9 5 4 3 2 1 7 8 9 4 7 8 6, এই পুরো সংখ্যাকে স্যার 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার হবে স্যার এখানটাতে সিম্পল এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করব, স্যার ভাগশেষ কত হবে? 1 হবে। অতএব এই পুরো সংখ্যাকে তুমি 5 দিয়ে ভাগ করো বাড়িতে, ভাগশেষ 1ই বেরোবে। ঠিক আছে, এটা কেন শেখালাম? এই অঙ্কের ক্ষেত্রে দেখো, এই অঙ্কে দেখা মাত্র আমি 2-3টে অপশন উড়িয়ে দিতে পারি। কিভাবে উড়িয়ে দিতে পারি স্যার? ওড়ানো তো আর এমনি এমনি যায় না, উড়াতে গেলেও শিখতে হবে। প্লেন তো আর এমনি উড়ে যাবে না, উড়ানো শিখতে হবে, তাই না? 5 দিয়ে ভাগ করে 2 ভাগশেষ থাকবে। তাহলে এরকম দেখো, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে যদি 2 ভাগশেষ থাকে, তার মানে সংখ্যাগুলোর ইউনিট ডিজিটে কি হতে হবে? হয় 2 থাকতে হবে, আর না হলে কি থাকতে হবে স্যার? 7 থাকতে হবে, তাই না? ইউনিট ডিজিটে হয় 2 থাকতে হবে, তাহলে সেগুলো কি 2 দ্বারা 5 দিয়ে ভাগ করার পরে 2 রিমাইন্ডার পাবো, অথবা 7 থাকতে হবে, 5 দিয়ে ভাগ করার পরে হচ্ছে 2 রিমাইন্ডার পাবো। তাহলে এরকম সংখ্যা কে আছে যাদেরকে 5 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার হবে? এরকম দুটো মাত্র ভাই অপশন আছে, এই দুটো অপশন। 2 রিমাইন্ডার এই দুটো অপশন থেকে পাবো। অপশন এ এবং অপশন ডি হচ্ছে বাদ গেল। এবারে আসছি আমরা নেক্সট টাইপে। একটা একটা কনসেপ্ট অ্যাপ্লাই করে দাও, উত্তর হচ্ছে কয়েক সেকেন্ডে এসে দাঁড়িয়ে যাবে। ওকে, তাহলে এটা আমরা শিখে নিলাম প্রথম কনসেপ্ট দিয়ে, 5-এর কনসেপ্ট। আচ্ছা, এবারে দরকার আমাদের কি বলতো, যে 13-র ডিভিজিবল হবে কিনা। ঠিক আছে, দেখো 13 দ্বারা ভাগ যায় কিনা। দেখো একটু আগেই শিখেছি 8 4 2, আমরা একে হচ্ছে 4 দিয়ে গুণ করব, কত হবে? 8। 8 আমরা যদি একে যোগ করে দেই, কত হবে? 92। দেখো 92 কি 13 দ্বারা ভাগ যায়? বলো, ভাগ করো। 13 দ্বারা কি ভাগ যাবে? 13 6 78, 13 7 91, ভাগ যাবে না। অতএব এই সংখ্যাটা 13 দ্বারা ডিভিজিবল নয়।
আর একবার চেক করি। আমরা দেখো কি শিখেছিলাম, ধরো কোনো একটা সংখ্যা 13 দ্বারা ভাগ যায়, এরকম সংখ্যা 13 5 65, স্যার 65 নিয়ে নিলাম, 13 দিয়ে ভাগ যায়। চেক করার প্রসেস হচ্ছে কি, ইউনিট ডিজিটটাকে 4 দিয়ে গুণ করব, 5 4 20, সেটাকে এখানে রিমেনিং যে সংখ্যা আছে তাদের সাথে যোগ করে দেবো। 20 আর 6 যোগ করলে কত হবে স্যার? 26, যেটা হচ্ছে আমাদের 13 দ্বারা ভাগ যায়। 13 সাথে 91 স্যার, 13 সাথে 91, 91 সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায়। তো আমি কি করব, চেক করব। তাহলে 1 এর সাথে 4 গুণ করব, কত হবে স্যার? 4। 4 আর 9 যোগ করলে কত হবে? 9 4 13, যেটা হচ্ছে স্যার কি, যেটা হচ্ছে 13 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, তাহলে এখানেও যদি আমি চেক করি স্যার, 842, 842টা কি স্যার 13 দ্বারা ডিভিজিবল? 842 ইউনিট ডিজিটটা নিয়ে নেবো, একে হচ্ছে 4 দিয়ে গুণ করব, 4 দুয়ে কত হবে স্যার? 8। তাহলে এই 8টা এখানে যোগ করব, 8 4 12, মানে হচ্ছে স্যার 92। 92 কি স্যার 13 দ্বারা ডিভিজিবল? ডিভিজিবল নয় তো। তাহলে এই অপশন বাদ, কারেক্ট অ্যান্সার দেখো সি। এবারে তুমি চেক করো এটা 13 দ্বারা ডিভিজিবল কিনা, ভুলও হতে পারি তো। দেখো 2522, 2522 আমরা চেক করব 13 দ্বারা ডিভিজিবল সংখ্যা কিনা। ইউনিট ডিজিটটাকে 4 দিয়ে গুণ করবো, দেখো 4 2 8, এই 8টাকে এখানে যোগ করে দাও, কত হবে? 260। ডেফিনেটলি স্যার 13 দ্বারা ডিভিজিবল, তাই না? 260 13 দ্বারা ডিভিজিবল। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এইভাবে আমরা উত্তর করতে পারি, এইভাবেই হচ্ছে তোমার শর্টকাট তৈরি হয়। শর্টকাট কোনো আকাশ থেকে চলে আসে না ভাই। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার 8। কোন ক্ষুদ্রতম সংখ্যা যাকে 5 6 8 সংখ্যার যে কোনো একটি দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, কিন্তু 9 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না? এখানে তাহলে আমার ওই পুরোনো কনসেপ্ট আবার অ্যাপ্লাই করতে পারি, কিন্তু অ্যাপ্লাই করতে গেলে তোমার কোনো অ্যাপ্লাই কাজই লাগবে না। কারণটা কি? তুমি বলবে কি স্যার 5 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার থাকতে গেলে, 3 রিমাইন্ডার যদি থাকতে হয় তাহলে ইউনিট ডিজিটে আমার কি থাকতে হবে? হয় 3 থাকতে হবে, আর না হলে দেখো 8 থাকতে হবে। তুমি বলবে স্যার 8 কেন থাকতে হবে? কারণ হচ্ছে এরকম, আমরা একটু আগেই শিখেছি। দেখো 5 2 8 যদি হয়, একে 5 দিয়ে ভাগ করলে দেখো রিমাইন্ডার কি হবে? লাস্ট ডিজিটটাকে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে? দেখো 3 হবে রিমাইন্ডার। বলো হ্যাঁ কি না? তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? প্রত্যেকটা সংখ্যাকে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, এখানে কিন্তু ওই শর্টকাট কাজে লাগবে না। তোমাকে প্রত্যেক জায়গায় আমি বুঝিয়ে বুঝিয়ে যাব কোথায় শর্টকাট লাগবে, কোথায় শর্টকাট কাজে লাগবে না। শর্টকাট কাজে লাগবে না বলেই তোমাকে বেসিক কনসেপ্ট শিখতে হবে। ঠিক আছে ভাই? তাহলে এখানে আমরা যদি এবারে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করি, যে এই প্রত্যেকটা সংখ্যা বলেছে কি 9 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তার মানে প্রথমেই চেক করে নেই 9 দ্বারা ডিভিজিবল কে কে আছে। দেখো ইউনিট ডিজিট চেক করব, সরি ডিজিট সাম চেক করব। দেখো ডিজিট সাম চেক করলে 3 2 5 1 6, 6 3 9, দেখো 7 2 9 আর 3 12, বাদ দিলাম, এটা কত হচ্ছে দেখো 3, আর এটা কত 4 3 7 2 9। তাহলে ডিজিট সাম চেক করে এইটা এবং এটা কোনোভাবেই হচ্ছে স্যার 9 দ্বারা ডিভিজিবল নয়। বাদ বাকি দুটো অপশান কে আছে? একটা আছে দেখো 603, আর একটা হচ্ছে দেখো 243। এবারে হচ্ছে আমাকে চেক করতে হবে এই 5 6 8 দিয়ে ভাগ যায় কিনা, তাতে 3 ভাগশেষ থাকে কিনা। তাহলে আগে দেখেছি অপশানে 3 দিয়ে ভাগশেষ যুক্ত সংখ্যা আছে, অতএব সংখ্যাটা কি আছে? সংখ্যাটা কি আছে? 3 ভাগশেষ থাকবে না এরকম সংখ্যা কে আছে? এটা হচ্ছে 600, আর এটা হচ্ছে কত? 240। ঠিক আছে স্যার? এবারে আমাকে বলে যে সব থেকে ছোট কোন সংখ্যা যেটা 5 দ্বারা 6 দ্বারা 8 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকে। তাহলে আমি বলবো সব থেকে কোন সংখ্যা যাকে 5 6 8 দ্বারা ভাগ যায়। দেখো সব থেকে ছোট সংখ্যা 24টা হচ্ছে 240, 5 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা ভাগ যায়, 8 দ্বারাও ভাগ যায়। সব থেকে ছোট সংখ্যা দেখো 240। এবারে 3 অবশিষ্ট থাকতে গেলে এর সঙ্গে 3 থাকতে হবে, 243, এবং 243টা 9 দ্বারাও ভাগ যায়। তাহলে সেইভাবে আমি উত্তর বলতে পারি অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে স্যার? চলো নেক্সট দেখি, আর দুটো কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 9 বলেছে সর্বনিম্ন সংখ্যা যেটিকে 16 18 20 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। তার মানে আমি প্রথম যদি চেক করে নিই 7 দ্বারা ডিভিজিবল এখানে কে কে আছে, সেখানে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যাবে আমার। তাহলে সেখানে একটা জিনিস যদি আমি দেখি, দেখো আমাদের এখানে 3টে সংখ্যা আছে, তাই না?
এখানে দুটো, তাহলে 17 থেকে যদি 4 বাদ দিই কত হবে স্যার? 13 হবে। এখানে তিনটে সংখ্যা, এখানে দুটো, তাহলে 18। 18, এখানে তিনটে সংখ্যা, এখানে দুটো, তাহলে বাদ দিলে কত হবে দেখো? 16 হবে। এখানে তিনটে সংখ্যা, এখানে দেখো 18, তাহলে 4, 18 থেকে 4 গেলে কত হবে? 14। একমাত্র এই সংখ্যাটা 7 দ্বারা স্যার ডিভিজিবল, আর কোনো সংখ্যা 7 দ্বারা ডিভিজিবল নয়। চেক করে তুমি দেখে নিতে পারো। দেখো 7 দ্বারা ডিভিজিবল হবে কি হবে না তার কনসেপ্ট আমরা কি শিখেছিলাম বলো তো? আর একবার বলে দিই তোমাকে, হিসেব করতে সুবিধে হবে। ধরো আমার কাছে, আমি বলছি যে এখানে কোন সংখ্যাটা আছে? 18। দেখো আমি যদি এখানে ভাগ করে দেখে নিই 7 দ্বারা ডিভিজিবল কিনা, কি দেওয়া আছে? 17004। ভাগ কত আছে দেখো? 7, দশমিকে চলে আসছে, হবে না। এরপরে দেখো হচ্ছে কত? 18, 18, 180, 180, 000। দেখো 7 দ্বারা ডিভিজিবল কি হবে? হবে না, দশমিকে চলে আসছে। দেখো পরেরটা 18002, 7 দ্বারা কি স্যার ডিভিজিবল হবে? হবে না, দশমিকে চলে আসছে। পরের কোশ্চেন দেখো 18004, 7 দ্বারা কি স্যার ভাগ যাবে? ডেফিনেটলি ভাগ যাবে। দেখো 2572। ঠিক আছে, শুধুমাত্র ডিভিজিবিলিটি চেক করা শিখে নাও, এলসিএম এইচসিএফ এর 90%, এমনকি অনেক অঙ্ক তোমার হয়ে যাবে পরীক্ষায়, যে যে অঙ্কগুলো তোমার আসে। তো এবার দেখো, সেক্ষেত্রে আমরা চেক করলাম কি, কিভাবে চেক করলাম? এখানে 18004, আমরা কি বলেছিলাম? তিনটে করে সংখ্যার পেয়ার নেব, একটা থেকে আর একটা বাদ দেবো। যেহেতু 018 সংখ্যাটা বড়, অতএব এখান থেকে আমরা বাদ দেবো এই সংখ্যাটা। বাদ দিলে কত পাবো? 14, যেটা হচ্ছে আমাদের 7 দ্বারা ডিভিজিবল হয়। অতএব 7 দ্বারা ডিভিজিবল সংখ্যা একটা মাত্র আছে, তাহলে অতএব আমার আর বাকিগুলো চেক করার দরকারই নেই। আমাকে কি বলেছে? এমন একটা সব থেকে ছোট সংখ্যা বলো যেটা 16, 18, 20, 25 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকে, উপরন্তু ওই সংখ্যাটা 7 দ্বারাও ভাগ যাবে। তার মানে আমি যদি প্রথমেই অপশান টেস্টে চলে যাই 7 দ্বারা ভাগ কে হয়, এক চান্সে পেয়ে গেলাম 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে একটা সংখ্যা। এবার তুমি বলবে স্যার যদি দুটো অপশানে থাকে, তিনটে অপশানে থাকে, তো তখন আমরা যাব হচ্ছে অপশান টেস্টের ক্ষেত্রে। দুটো সংখ্যা হলো, তারপরে ডিভিজিবিলিটি চেক করব। কি হচ্ছে? প্রত্যেক ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকছে, 4কে বাইরে নিয়ে চলে আসবো। 4 বাদ দিয়ে, আগের অঙ্কগুলোতে করেছি না, এই যে 4 বাদ দিয়ে এখানে নিয়ে এসেছি। 3 অবশিষ্ট থাকবে, 3 বাদ দিয়ে এখানে করেছি, তারপরে ডিভিজিবিলিটি চেক করেছি। সেক্ষেত্রেও আমরা কি করতাম? এক্ষেত্রেও ডিভিজিবিলিটি চেক করতাম। 18 আছে মানে সে সংখ্যা হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল হবে। 25 আছে মানে 5 দ্বারা ডিভিজিবল। 20 মানে 4 দ্বারা ডিভিজিবল। এগুলো চেক করতাম। বোঝা গেল ভাই? পরে কোশ্চেন দেখো, এবং লাস্ট কোশ্চেন আজকের আমাদের, ক্ষুদ্রতম সংখ্যা যা 5 দ্বারা বৃদ্ধি হলে 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজিত হয়। ঠিক আছে, তো এরকম একটা সংখ্যা যাকে 5 বৃদ্ধি করলে তারা হচ্ছে এত এত দ্বারা ডিভিজিবল হয়। এবার তুমি একটা কথা বলো তো, আবার এক্সাম্পলে চলে যাই। এমন একটা সংখ্যা বলো যাকে 5 বৃদ্ধি করলে এই দুটো সংখ্যা দ্বারা ডিভিজিবল হয়। তাহলে এদের এলসিএম কত ভাই? এলসিএম হচ্ছে 36। এবার তাহলে সংখ্যাটা কত হবে? ভালো করে খেয়াল করো, সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হবে স্যার 31। বলো হ্যাঁ কি না? এরকম সংখ্যা যাকে 5 বৃদ্ধি করলে 9 এবং 12 দ্বারা ডিভিজিবল হয়। বুঝতে পারলে? তাহলে আমাকে কি বলেছে এখানে? এখানে কি দেওয়া আছে? 5 যুক্ত করে সংখ্যাগুলো দেওয়া আছে, তাই না? এখানে আমি বলবো এরকম সংখ্যা 5 বৃদ্ধি হলে এত এত দ্বারা বিভাজিত হয়। এরকম সংখ্যা মানে 31 দেওয়া আছে, 5 যোগ করলে কি হবে? এত দ্বারা ডিভিজিবল হবে। তার মানে এখানে যদি আমি 5 যোগ করে হিসেবগুলো করি, তারপরে আমি ডিভিজিবিলিটি চেক করব, 24, 32, 36 এবং 54 দ্বারা ভাগ যায় কি যায় না। এটা তোমার জন্য থাকলো হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে এটার অ্যান্সার কি হবে। পরের দিন আমরা এইখান থেকে বাদ বাকি টপিকগুলোতে যাব। ওকে, চলো ভালো থাকবে। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ক্লাসটা। আজকের একটু বড় ক্লাস হলো, এবং এই কোশ্চেনগুলোকে ভালো করে কনসেপ্ট বুঝে নাও। পরবর্তীকালে অনেক অঙ্ক থাকবে, এই ধরনের কনসেপ্টগুলো তোমার কাজে লাগবে। ঠিক আছে ভাই, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।